আচ্ছা, আজকে আমরা ওয়েব অ্যানালিটিক্স পড়ালেখা শুরু করব। যদিও ওয়েব অ্যানালিটিক্স এর অনেক জিনিসপত্রই আমরা শিখে গেছি অলরেডি। হ্যাঁ, ধরেন 65% বা 70% শিখে ফেলছি, তারও বেশি। 75% শিখে আর 25% আছে। তো আমরা ধরো ওই গুগল এডস এর কনভার্সন ট্র্যাকিং দেখেছি, ফেসবুকের পিক্সেল ফিক্সেল সার্ভার টার্ভার অমুক তমুক সবকিছু দেখেছি। এখন আমরা হচ্ছে যে ওয়েব অ্যানালিটিক্স এর মূল বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করব। এখানে মেইনলি গুগল অ্যানালিটিক্স আর হচ্ছে যে সার্ভার সাইড ট্র্যাকিং নিয়ে আলোচনা করব, সাথে রিপোর্টিংটা নিয়ে একটা আলোচনা করার চেষ্টা করব অনেক ভালো করে করতে হবে আর ফিউচার ইজ দেয়ার। তো এগুলো একটু করব। এই নিয়ে মোটামুটি আর একটা মাস বা দেড়টা মাস কষ্ট করতে হবে আর কি আমার সাথে। আশা করবো এই এই মাসে সে হয়ে যাবে এই আর কি, হ্যাঁ? তো ওয়েব অ্যানালিটিক্স পড়ার আগে আমরা হচ্ছে একটু বেসিক আলোচনা করি। যে বেসিক আলোচনাটা আসলে সবার জানা দরকার। এখানে যে কুতুবি থাকেন জানেন না এখন, কিন্তু জিএফ4 এর কনফিগারেশন করে দিতে বলবো, সবাই পারবে। এখানে যারা আছে ম্যাক্সিমামই পারবে, কারণ ম্যাক্সিমামই তো ওই রেকর্ড ফেকর্ড আগে করা বা করতেছেন, সবাই পারবে। কিন্তু কিছু বেসিক বিষয় আছে আমাদের জানা খুবই জরুরি আর কি, হ্যাঁ? আচ্ছা, এই চিত্রটার দিকে একটু তাকান। দা আর্টিমাস, এই চিত্রটার দিকে একটু তাকান। দেখেন, আমাদের একটা ওয়েবসাইটে ট্রাফিক আসে, মানে ভিজিটর আসে কত জায়গা থেকে আসতে পারে। আমাদের একটা ওয়েবসাইট থেকে ভিজিটর ডিরেক্ট আসতে পারে, যেমন আমি এই ওয়েবসাইটটা ডিরেক্ট ঢুকবো, তার মানে এই কি বলে এটারে ভাই, মানে ডোমেন নেমটা দিয়ে ব্রাউজারে ডিরেক্ট আসলাম, তাই না? অথবা এই লিঙ্কটা কোনো ফেসবুকে শেয়ার করা আছে, সেখান থেকে আমরা ক্লিক করে আসতে পারি। অথবা ধরো সামওয়ান আমাদেরকে ইমেল করেছে, ওই ইমেলে ধরো এই ওয়েবসাইটের লিঙ্ক ছিল, তার মানে ইমেল থেকে ক্লিক করে আমরা এখানে আসতে পারি। অথবা ধরো সামওয়ান, এই ধরো আমরা ধরো এই বিডি জবস লিখে সার্চ দিই, সামওয়ান ধরো এই বিডি জবস লিখে সার্চ দিল এবং আমরা বিডি জবসে গেলাম। তার মানে কি, গুগলে, বিঙে, ইয়াহু কোনো কিছুতে সার্চ দিয়েও আমরা ওই ওয়েবসাইট পেয়ে ওই ওয়েবসাইট থেকে, তার মানে গুগল থেকে এখানে আসলাম, এটাতে ডিরেক্ট আসলাম। অথবা মেল থেকে আসতে পারি। অথবা আমরা যে গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাডস, টিকটক অ্যাডস, পিন্টারেস্ট এর অমুক তমুক অ্যাড আছে না, এখানে যখন আমরা অ্যাডভার্টাইজ করি, সেখান থেকেও এখানে আমরা আসতে পারি। তার মানে সামন, আমরা যেমন এখানে ধরো অ্যাড দেখতেছি, তাই না? ওয়েব হোস্টিং লিখে সার্চ দিই, আমরা এই অ্যাড দেখতেছি, এই অ্যাডে ক্লিক করলাম, তার মানে কি, এখন আমি এই অ্যাড থেকে, তার মানে গুগল সার্চ অ্যাড থেকে আমি এই ওয়েবসাইটে আসি, এভাবেও আসতে পারি। এছাড়া ধরো আর কি কি আছে ভাই, ডিসপ্লে অ্যাড থেকেও আসতে পারি, ডিরেক্ট আসতে পারি, আদার বিভিন্ন সোর্স, ওই যে টামলার ফামলার আমরা যখন ইয়ে টিয়া করতে, মানে আরো যত সোর্স আছে আর কি, সোশ্যাল বুকমার্কিং সাইট ফাইট অমুক তমুক আছে। তার মানে এত, তার মানে দিন শেষে কোথায় আসে ভাই? দিন শেষে ওয়েবসাইটে আসে। কারা? ভিজিটর। কিন্তু অনেকগুলো সোর্স থেকে আসতে পারে। গুগল অ্যাডস, অর্গানিক, ইমেল, ডিসপ্লে অ্যাড, ডিরেক্ট, ওই বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া এখানে আসে। আচ্ছা, এবার আমাদের কাজ কি? আমাদের কাজ হলো যে এই যে ওয়েবসাইটে যারা আসতেছে, এই ওয়েবসাইটে যারা আসতেছে, ওয়েব অ্যানালিটিক্স এর মূল কাজ হলো যে ভাই তোমার ওয়েবসাইটে যারা আসে তাদের ডেটা অ্যানালাইসিস করা। এখন ডেটা কি জিনিস? যেমন ধরেন, কোন এক ভদ্রলোক, নিয়ামুল নামের একটা ভদ্রলোক এই ওয়েবসাইটে ভিজিট করলো, ইমেল মার্কেটিং করেছিলেন, ইমেল একটা লিখে সেখান থেকে। আচ্ছা, তাহলে সে কোথা থেকে আসছে? ইমেল মার্কেটিং থেকে আসছে, এটা একটা ডেটা। কে আসছে? নিয়ামুল আসছে, এটা একটা ডেটা। ওর বয়স কত? 50 বছর, এটা একটা ডাটা। ও মেল না ফিমেল? ও মেল, সো এটাও একটা ডাটা। তারপরে হচ্ছে কোন এরিয়ায় থাকে? ও নাটোরে থাকে, এটাও একটা ডাটা, তাই না? তার মানে এই ওয়েবসাইটে যারা আসে তারা বিভিন্ন সোর্স থেকে আসতে পারে। এখন সে মেল না ফিমেল, তার বয়স কত, তার বাড়ি কোথায়, কোন জায়গা থেকে ভিজিট করতেছে, কোন আইপি নিয়ে আসতেছে, কোন ব্রাউজার থেকে আসতেছে, কোন মানে ল্যাপটপ, ডেস্কটপ না ট্যাবলেট ব্যবহার করেছে, এই প্রত্যেকগুলো ডাটা।
তো ডাটা তখনই মিনিংফুল হয়, যেমন আমি যদি এখন লিখি ওয়ান, আমি যদি এখন লিখি ওয়ান, তাহলে এর একটা মিনিং আছে। তার মানে কি, আমি যদি এখন লিখি ওয়ান, তাহলে এটা একটা নাম্বার, কিন্তু এর সাথে যদি আমি একটা টাকা অ্যাড করে দিই, তাহলে কিন্তু এটা মিনিংফুল হয়ে গেল। তার মানে ওয়ান তখনই, মানে এই ওয়ান একটা ডেটা, টাকাও একটা ডেটা, যখন এই দুইটা মিলে দিচ্ছি তখন এটা মিনিংফুল হলো, তখন এটা ইনফরমেশন হয়ে যায়। বুঝতে পারছেন? আচ্ছা, এখন পয়েন্ট হলো যে এই জায়গা যে ভদ্রলোকগুলো আসে, তাদের কিছুই আমরা জানতে পারি না। শুধুমাত্র আমরা জানি যে সামন আসছে, কিন্তু কোথা থেকে আসছে, তার বাড়ি কোথায়, সে কি করে, সে কত সময় ধরে আমার ওয়েবসাইটে ছিল, কিছুই জানি না। সে আমার ওয়েবসাইটে এসে পারচেস করেছে কিনা, নাকি সে কত সেকেন্ড থাকার পরে চলে গেছে, এই তথ্য উপাত্তগুলো আমাদের অ্যানালাইসিস করতে হয়। কেন অ্যানালাইসিস করতে হয় ভাই? আমার ওয়েবসাইটে 10,000 ভিজিটর আসছে, তার মধ্যে 9,999 জন 3 সেকেন্ডের আগে চলে গেছে। তা আমার ভাই 10,000 মানুষকে আনতে, ধরো তোমার যদি 50 সেন্ট করেও খরচ হয় গুগল অ্যাডস থেকে, তাতে তোমার $5,000 গেছে কেন? কিন্তু তারা 3 সেকেন্ডের মধ্যে চলে গেল। তাহলে নিশ্চয়ই আমার ওয়েবসাইটে সামথিং প্রবলেম, সেটা লোডিং প্রবলেম হতে পারে, অথবা এসে সে যে ইনফরমেশন চাচ্ছে সেই ইনফরমেশন পাই নাই, তাই না? এরকম হতে পারে। তাহলে কেন পাই নাই এই এই ডেটাগুলো? এই ধরনের জিনিসপত্রগুলো এনালাইসিস করার জন্য আমরা অ্যানালিটিক্স টুল ব্যবহার করি। পৃথিবীতে অনেক অ্যানালিটিক্স টুলস আছে, গুগল অ্যানালিটিক্সটা হচ্ছে সব থেকে পপুলার এবং ফ্রি, আর বাদ বাকি সব টাকা দিয়ে কিনতে হয়, ম্যাক্সিমামই টাকা দিয়ে কিনতে হয়। আর বাদ বাকি সব কি, সব হচ্ছে ফ্রি। তার মানে এই যে আমাদের ডেটাগুলো এখানে আসলো, গুগল অ্যানালিটিক্স এর কাজ হলো, বা তুমি গুগল অ্যানালিটিক্স ভুলে যাও, তুমি ওয়েব অ্যানালিটিক্স আসো। তার মানে তোমার ওয়েবসাইটে যারা আসতেছে, তুমি এটার নাম দাও ওয়েব অ্যানালিটিক্স। এইটা একটু চেঞ্জ করে দিয়েন, যে কোর্সের এটা উনি এখানে আছে ক্লাস, উনি দিয়ে ইমেজটা বানাইছি আর কি। যাই হোক, তো এটা ধরেন ওয়েব অ্যানালিটিক্স। তার মানে ওয়েব অ্যানালিটিক্স এর কাজ হলো এই বিভিন্ন জায়গা থেকে যে তথ্য গুলো আসতেছে, সেই তথ্য গুলো কালেক্ট করা। কার কাম? ওয়েব অ্যানালিটিক্স এর কাজ। গুগল অ্যানালিটিক্স পর ভুলে যায়, এটার নাম দেন ওয়েব অ্যানালিটিক্স। তাহলে এই গুলো কালেক্ট করা, শুধু কালেক্ট করে সে বসে থাকবে, ওর বাড়ি কোথায়, বাপের নাম কি, ফোন নাম্বার কত, কোথা থেকে আসছে, কি করে, কোন ব্রাউজার ইউজ করছে, মোবাইল না ল্যাপটপ, এটুকু না। সেটা আবার ও প্রসেস করবে। প্রসেস কেন করবে? কেন? ওই যে ডেটা থেকে ইনফরমেশন বানাইতে হবে যাতে আমি বুঝতে পারি, তা নাহলে তো খেলা হবে না, তাই না? এইবার এই ভদ্রলোক ডাটা কালেক্ট করলো, প্রসেস করলো, দেন সেটাকে আমরা কি করব, প্রসেস করার পরে সেই ইনফরমেশনের রূপ দিল। এইবার আমরা অ্যানালাইসিস করব যে নাটক থেকে কতজন মানুষ আমার ওয়েবসাইটে ভিজিট করেছে, তারা তারা মেল না ফিমেল, তাদের বয়স কত, এই নাটক থেকে এসে কতজন আমার সেলস সেল জেনারেট করছে, নাকি পাবনা থেকে এসে কতটা আমার সেলস হয়েছে, এই ডেটাগুলো আমরা অ্যানালাইসিস করব। তার মানে হলো কালেক্ট করলো, প্রসেস করলো, এবার অ্যানালাইসিস করলো। অ্যানালাইসিস করার পরে দিন শেষে এটা কি করতে, একটা রিপোর্ট তৈরি করতে হবে যে ভাই, তুমি পাবনা গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাড বা টিকটক অ্যাড চালাচ্ছ পাবনা আর নাটোর, তোমার নাটোর থেকে মেয়েদের সংখ্যা বেশি, এখানে সেলস কম, কিন্তু পাবনা থেকে ছেলে মেয়ে উভয় সমান সমান, কিন্তু তোমার এখানে সেলস বেশি, বাউন্স রেটও কম, মোটামুটি যারা আসছে তারা দেখছে শুনছে, এই রিপোর্ট অ্যানালিসিস তো দিতে হবে না? এখন যদি আমাকে বলে যে ভাই, পাবনার লোক কিনলো, নাটোরের লোক কেন কিনলো না, এইটা তোমাকে অ্যানালাইসিস করে দিতে হবে। এই অ্যানালাইসিস করে রিপোর্ট করে, এই যে কেন কিনলো কেন কিনলো না, এই যে বিজনেস ডিসিশনটা, তার মানে তোমার দিন শেষে বলতে হবে যে ভাই, এই কারণে তারা কিনেনি, এবং এই কারণের কারণে তোমার যে কারণে কেনে নাই, তাহলে তোমাকে এই জায়গাগুলো ইমপ্রুভ করতে হবে। সেটা তোমার ওয়েবসাইটে হতে পারে, অ্যাডে হতে পারে, আর অনেক জায়গায় হতে পারে। এই যে তুমি বিজনেস ডিসিশন গুলো দিচ্ছ, এই সব কিছুর কাজ হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স এর। কথা বোঝা গেছে? ওয়েব অ্যানালিটিক্স এর একটা সিম্পল টুলস, বাট বড় টুলস। ওয়েব অ্যানালিটিক্স একটা সিম্পল টুলস, তার মানে এই কাজগুলো করার কে করে? ওয়েব অ্যানালিটিক্স করে, ব্রড ভিউ থেকে যদি দেখি। কিন্তু ওয়েব অ্যানালিটিক্স এর একটা টুলস এর নাম গুগল অ্যানালিটিক্স 4 বা গুগল অ্যানালিটিক্স, আরো অনেক অ্যানালিটিক্স আছে, সার্চ দিয়ে পাবেন। তো এই অ্যানালিটিক্স, তার মানে কি, ওয়েব অ্যানালিটিক্স এর একটা কি পার্ট, সেটা কি? গুগল অ্যানালিটিক্স। তার মানে ওয়েব অ্যানালিটিক্স এর একটা টুলস এর নাম হচ্ছে গুগল অ্যানালিটিক্স 4, যেটা ওয়েব অ্যানালিটিক্স এর যে কাজ
সেই কাজটা এই ভদ্রলোক দিয়ে করা যায়। এরকম আরো যে টুল আছে, যে টেবিলু, কিস ম্যাট্রিক্স, অমক ম্যাট্রিক্স, টমক ম্যাট্রিক্স আছে না, সেগুলোর কাজও সেম কাজ, কারোর একটু বেশি ফিচার, কারোর একটু কম ফিচার, এই আর কি। যাই হোক, সেম কাজ। তার মানে ওয়েব অ্যানালিটিক্স এর যে কাজ, গুগল অ্যানালিটিক্স 4 এরও সেই একই কাজ। অনেকে প্রশ্ন করে, ভাই গুগল অ্যানালিটিক্স আর ওয়েব অ্যানালিটিক্স এর মধ্যে পার্থক্য? একই জিনিস। ওয়েব অ্যানালিটিক্স এর যে কাজ, সেই কাজটাই আমরা গুগল অ্যানালিটিক্স এই টুল দিয়ে করি। তার মানে আমরা বলতে পারি গুগল অ্যানালিটিক্স 4 কি জিনিস? ওয়েব অ্যানালিটিক্স এর একটা টুল। ওয়েব অ্যানালিটিক্স এর কাজ কি ভাই? ডাটা কালেক্ট করা, প্রসেস করা, অ্যানালাইসিস করা, সে অনুযায়ী রিপোর্ট তৈরি করা, ওই রিপোর্ট থেকে বিজনেস ডিসিশন নেওয়া। গুগল অ্যানালিটিক্স 4 দিয়েও আমরা সেই কাজটাই করতে পারি। দ্যাটস ইট। এই হলো মোটামুটি ওয়েব অ্যানালিটিক্স এর একটা বেসিক ধারণা। কথা বোঝা গেল? এখন অনেকে আর একটা প্রশ্ন করে যে ভাই, ওয়েব অ্যানালিটিক্স আর গুগল অ্যানালিটিক্স কি জিনিস, সেটা তো আমরা এখন বুঝে গেলাম, তাহলে জিটিএম কি জিনিস? আসেন আমরা আর একটা চিত্র দেখি আর কি। আচ্ছা, ওই চিত্রটা, আরেকটা চিত্র আমরা দেখি, তাহলে আমাদের সহজ হয়ে যাবে বোঝা। এই চিত্রটা আমরা কপি করে, ও সরি, খুব ভয়ে থাকি কোনটা বের করতে যায়, কোনটা বের হয়ে যায়। আচ্ছা, এবার খুব খেয়াল করে দেখেন, আরো সুবিধা হবে। আচ্ছা, এই যে আমরা গুগল অ্যানালিটিক্স 4 এর পরে আমরা এই চিত্রটা দিচ্ছি, তার মানে কি? এই লোক কালেক্ট করেছে, প্রসেস করেছে, অ্যানালাইসিস করেছে, এইরকম রিপোর্ট তৈরি করেছে, এবং এখানে এই রিপোর্টের উপর ভিত্তি করে আমরা ডিসিশন নিতে পারি। ঠিক আছে। এইবার জিটিএম কি জিনিস আমরা জানি, এবার একটু ক্লিয়ার হচ্ছে। তার মানে হলো কি, জিটিএম ইজ নাথিং, তাই না? জিটিএম ইজ নাথিং, জাস্ট হচ্ছে যে এই ওয়েব অ্যানালিটিক্স থেকে যে তথ্যপত্র, সরি, এই ওয়েবসাইটে যারা আসতেছে তাদের তথ্যপত্রগুলো আমরা কি করি ভাই? তথ্যপত্রগুলো আমরা গুগল অ্যানালিটিক্সে নিয়ে যাই। এখন প্রত্যেকটা সিস্টেমের তো কিছু রুলস রেগুলেশন আছে, যে ভাই তুমি আমার কাছে এই ওয়েবসাইট থেকে তুমি আমার কাছে ডাটাগুলো এইভাবে পাঠাবা, যাতে আমি অ্যানালিটিক্স 4 এই জিনিসগুলো বুঝতে পারি এবং দিন শেষে তোমার এরকম সুন্দর একটা রিপোর্ট তৈরি করার সুযোগ দিতে পারি। তো এখন ও যেভাবে চায়, তার কিছু রুলস রেগুলেশন, প্রোটোকল আছে না? ওই রুলস রেগুলেশন গুলোই হচ্ছে আমরা ওই যে ট্যাগ ট্রিগার ভেরিয়েবল বানাই, যে জিটিএম দিয়ে গুগল অ্যানালিটিক্স এর কাছে পাঠাই। গুগল অ্যানালিটিক্স যে রুলস রেগুলেশন দিয়েছে, যেভাবে কনফিগার করতে বলেছে, জিটিএম এর মধ্যে আমরা সেভাবে কনফিগার করি। ফেসবুকের কাছে পাঠানোর সময় ফেসবুক যেভাবে কনফিগার করতে বলেছে সেভাবে কনফিগার করি এখানে। পাশাপাশি হচ্ছে গুগল অ্যাডসে পাঠানোর সময় গুগল অ্যাড যেভাবে বলেছে যে ভাই তুমি এই ইনফরমেশন আমার কাছে পাঠাবা, তাহলে তুমি আমি এই ডাটাগুলো তোমার দিব, এই জায়গাগুলোতে আমরা সেই জিনিসগুলো করি, আর কিছু না। তার মানে এখানে রিপোর্টিং হয়। এখানে কি রিপোর্টিং হয়? এখানে কিন্তু রিপোর্টিং হয় না। এখানে জাস্ট এইখানে যে তথ্য উপাত্তগুলো এখান থেকে পাঠাবো, যে রুলস রেগুলেশন মেনটেন করে, জাস্ট জিটিএম এ আমরা সেই ট্যাগ ট্রিগার গুলো বসায় দিই, আর কিছু না। কথা বোঝা গেল? ফ্যান্টাস্টিক। আর একটা কথা বলে, হয়েছে রে, কি হয়েছে ভাই? আচ্ছা, এখন এখন দেখে, এখন এই বেসিক গুলো জানতে হবে বাস। আচ্ছা, জানলে সুবিধা হবে। তা না হলে পরে বলতে হবে যে ভাই উইক্স এর জন্য একটা ডেটা লেয়ার বানায় দাও, তারপরে হচ্ছে বিগ কমার্সে ভাই কিভাবে করবো, কোনোদিন করিনি, সারা জীবন ওই একটার পর একটা, ওই আপনি দেখুন কাজ হবে না। আর যদি বেসিক গুলো জানতে তাহলে ভালো হবে। আচ্ছা, মানতেও পারেন, নাও পারেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমাদেরকে বলে যে ওয়েব অ্যানালিটিক্স কি জিনিস আর ডিজিটাল অ্যানালিটিক্স কি জিনিস। ওয়েব অ্যানালিটিক্স আগে, এই ওয়েব অ্যানালিটিক্স এর নামটা বর্তমানে হয়েছে ডিজিটাল অ্যানালিটিক্স। হ্যাঁ, এইটা আগে ওয়েব অ্যানালিটিক্স বলে, যেমন গুগল অ্যাডওয়ার্ডস আগে গুগল অ্যাডস হয়েছে না, এখনো কিছু মানুষ অ্যাডওয়ার্ডস বলে, বাট অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এই ওয়েব অ্যানালিটিক্স এক সময় আস্তে আস্তে ডিজিটাল অ্যানালিটিক্স হবে। শুধু এখানে পার্থক্য বলেছে যে ওয়েব অ্যানালিটিক্স মানে যেখানে আমরা শুধু ওয়েবসাইটের ডাটা অ্যানালাইসিস করি, আর ডিজিটাল অ্যানালিটিক্স মানে অন্যান্য যে টুলস আছে সেগুলোর ডাটা অ্যানালাইসিস করি। তো এই সংজ্ঞাটা আমার খুব একটা মনোভূত হয় নাই। মানে দিন শেষে ওয়েব অ্যানালিটিক্স আসলে হয়ে গেছে ডিজিটাল অ্যানালিটিক্স। সো এখানে ওয়েব অ্যানালিটিক্স না হয়ে এই নামটা হচ্ছে এইরকম, ওয়েব আর ডিজিটাল অ্যানালিটিক্স। ঠিক আছে? তাহলে সংজ্ঞা যদি কেউ চাই, তাহলে আপাতত বলে দিন যে ভাই ওয়েব অ্যানালাইসিস করি। আর ডিজিটাল অ্যানালিটিক্স মানে যেখানে অন্যান্য সোশ্যাল মিডিয়া, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, আরে ভাই গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, এটা যে আমরা অ্যানালাইসিস করি। তার মানে এটা আসলে ওয়েব অ্যানালিটিক্স, নট অনলি ওয়েব অ্যানালিটিক্স টুলস, এটা হচ্ছে ডিজিটাল অ্যানালিটিক্স। তাহলে আমরা এখন কি বলবো ভাই? আমরা ডিজিটাল অ্যানালিস্ট। কথা বোঝা গেছে? বাট ওয়েব অ্যানালিটিক্স এখনো ভেরি মাচ পপুলার। দ্যাটস ইট।
আচ্ছা, ঠিক এই সমস্ত কথাবার্তাগুলোই আমরা এখানে বলে ফেলেছি, মানে মোটামুটি অনেক এই যে সমস্ত কথাবার্তা সবগুলো আমরা বলে ফেলেছি আর কি। এখন ধরেন ওয়েব অ্যানালিটিক্স এর আরেকটা মারাত্মক কাজ আছে। আরেকটা মারাত্মক কাজ কি জানেন? ধরেন আপনি দিন শেষে দেখলেন কি রে, এগুলো আমরা পরবর্তীতে দেখবো, প্র্যাকটিক্যালি দেখবো আর কি। দেখবেন যে কি রে, আমার ওয়েবসাইটে আইসা প্রচুর পরিমাণে অ্যাড টু কার্ট হইতেছে, অ্যাড টু কার্ট হইতেছে, কিন্তু চেক আউট হইতেছে না। কারণটা কি রে ভাই? তার মানে চেক আউটে সামথিং রং আছে। এখন চেক আউট পেজে অনেক কিছুর কারণেই দেখবেন একটা ডাটা আছে, 54% মানুষ চেক আউট থেকে ব্যাক যায় শুধুমাত্র কমপ্লেক্সিটি অফ চেক আউট পেজ। তার মানে সেখান থেকে নাম নেই, ফার্স্ট নেম, লাস্ট নেম, জিপ কোড, ফোন নাম্বার, বাপের নাম, গার্লফ্রেন্ডের, মানে হাজারো ইনফরমেশন। ওই জায়গাটা যতটা সিম্পলিফাইড করা যায়, ওই কারণে 34% মানুষ কি, 54 মনে হয়, একটু দেখে নিয়ে আর কি, এদিক সেদিক হতে পারে। 54% মানুষ বাউন্স করে কোথা থেকে? চেক আউট পেজ থেকে। কেন? কারণ কমপ্লেক্সিটি অফ দ্য এই চেক আউট পেজ। তার মানে দিন শেষে ওয়েব অ্যানালিটিক্স কিন্তু আমাদেরকে এই ডিসিশনও দিতে পারে যে তোমার ওয়েবসাইটের তুমি কি ইমপ্রুভ করা উচিত, কি করা উচিত না, কেন বাউন্স ব্যাক করতেছে চেক আউট থেকে। ওয়েব অ্যানালিটিক্স এর কাজ কিন্তু এটাও, তাই না? স্বাভাবিকভাবেই যে আমার এখান থেকে, কারণ আমি তো ওই জিনিসটাও ট্র্যাক করতে পারি, ওই জিনিসটাও তো আমি অ্যানালাইসিস করতে পারি, কিন্তু আমার অ্যাড টু কার্ট হয় এত, চেক আউট এত কম, তাহলে চেক আউট পেজে কি সমস্যা? ঠিক আছে। আরো বিভিন্ন টুলস আছে যেগুলো আমরা পরবর্তীতে দেখবো। দ্যাটস ইট। এই হচ্ছে বস, মোটামুটি এই পর্যন্ত আমাদের পড়ালেখা শেষ হয়ে গেছে। এই যে এই পর্যন্ত পড়ালেখা শেষ, ঠিক আছে। এগুলো আপনারা একটু দেখে নিয়ে নেন, হ্যাঁ, আর একটু দেখে নিয়ে নেন। আচ্ছা, ওই যে ডেমোগ্রাফিকের কথাবার্তা বললাম আর কি, ওই যে মানে সে কোথা থেকে আইছে সেই সমস্ত কথাবার্তা একটু লিখে দেওয়া আর যে ছেলে না মেয়ে, বাড়ি কোথায়, হ্যান ত্যান, 7-17, কোন ব্রাউজার থেকে করতেছে, হ্যাঁ? এই যে এই সমস্ত কত সময় ধরে আছে, সেই সমস্ত কথাবার্তাই এখানে বলা আছে, ফাইন। এই জিনিসটা অলরেডি আমরা পড়ে ফেলেছি, ওয়েব অ্যানালিটিক্স আর ডিজিটাল অ্যানালিটিক্স এর মধ্যে পার্থক্য কি। আমরা ওয়েব অ্যানালিটিক্স, গুগল অ্যানালিটিক্স, ভিএসজিটিএম, এই পার্থক্য আমরা পড়ালেখা করে ফেলি। পড়ালেখা কিন্তু অনেকখানি শেষ, দেখছেন? আচ্ছা, আমাদের কয়েকটা জিনিস এইবার আরেকটু জানতে হবে আর কি, হ্যাঁ? আমাদের কয়েকটা জিনিস আরেকটু জানতে হবে, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আর কি, যে ওয়েব অ্যানালিটিক্সটা কিভাবে কাজ করে এটা আমাদের বুঝতে হবে। যেমন ধরেন, আমরা কোনো একটা ওয়েবসাইট যখন ব্রাউজ করি, কোথা থেকে করি ভাই? একটা ব্রাউজার থেকে। সেটা ক্রোম হতে পারে, মজিলা ফজিলা, যে কোনো কিছু হতে পারে। এই ব্রাউজারটাকে ওয়েব অ্যানালিটিক্স এর ভাষায় বা ওয়েব টেকনোলজির ভাষায় ওরা ব্যাক এন্ড, মানে ধরো, মানে ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে বা আইটির পয়েন্ট, আমরা আমরা বলি যে ভাই ব্রাউজার, আমরা বলি ব্রাউজার, কিন্তু মূলত ওয়েব টেকনোলজি নিয়ে যারা কাজ করে ওরা ওইটার নাম দিয়েছে কি? ক্লায়েন্ট। ওটা নাম দিয়েছে কি? ক্লায়েন্ট। তার মানে একটা ব্রাউজার মানে কি? ক্লায়েন্ট। এখন এই যে আমি এখানে এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিলাম, ও সরি, এই যে আমি এখানে আর্টিমাস .com কোথায় দিলাম ভাই? কোন একটা ক্লায়েন্ট থেকে, মানে কি? ব্রাউজার থেকে। এখন এইটা কি ব্রাউজারের মধ্যে লুকায় ছিল এই পেজটা? এই পেজটা কি ব্রাউজারের মধ্যে লুকায় ছিল? না। কোথায় ছিল? কোনো এক জায়গা এই জিনিসটা আছে, সেখান থেকে সে নিয়ে আসলো, তাই না? আচ্ছা, তার মানে হলো যে আমরা ব্রাউজারে বা ক্লায়েন্টে কোনো একটা ওয়েবসাইটকে ব্রাউজ করি, কিন্তু ব্রাউজ করার পরে যে পেজটা, এই পেজটা যদি আমি সেভ করি 2 4 5 10 15 কিলোবাইট হবে, তার মানে এই জায়গাটা নিশ্চয়ই কোনো না কোনো কম্পিউটারের মধ্যে রাখা আছে। ওই যে কম্পিউটারের মধ্যে রাখা আছে, সেই কম্পিউটারটাকে আমরা বলি হচ্ছে সার্ভার। আর ওর মধ্যে আমরা কিভাবে রাখি, কিছু কিছু টার্ম শিখতে হবে। সার্ভারের মধ্যে এই ওয়েবসাইটটা আমরা কি করে রেখেছি? হোস্ট করে রেখেছি, তাই না? আমরা বলি না হোস্টিং সার্ভার, মানে যেখানে আমার ওয়েবসাইটটা হোস্ট করা আছে, মানে যেখানে আমার ওয়েবসাইটটা রাখা আছে। এরপরে যে কারণে ওইখানে রাখি বলেই এই অ্যাড্রেসটা দেওয়ার সাথে সাথে এইখানে আমরা দেখতে পাই। তাহলে ক্লায়েন্ট মানে কি? ব্রাউজার। সার্ভার মানে কি? একটা কম্পিউটার। কিন্তু সেটা একটু হার্ডওয়্যার গুলো একটু শক্তিশালী, কারণ কিছু কিছু সার্ভার আছে, মানে বছরের পর বছর, দেখা যাচ্ছে 10 বছরও একবারে রিস্টার্ট দেওয়া। অ্যামাজনের এমন কিছু সার্ভার আছে যে ধরেন, যেমন ইউটিউবের বা ফেসবুকে যে সার্ভার, ধরেন 10 বছরও একবার রিস্টার্ট দেয়। ইউটিউব এবং ফেসবুক এবং ইউটিউব এখন বর্তমানে ওরা
মানে ওদের সার্ভারের সংখ্যা এত বেশি হয়েছে যে এইটা যে একটা মানে সার্ভার, যেটা যার মধ্যে ধরো সার্ভার থাকে, ওইটাকে আমরা বলি হচ্ছে ডাটা সেন্টার। মানে সার্ভার যেখানে রাখা হয় সেটাকে আমরা বলি হচ্ছে ডেটা সেন্টার। খুব পরিষ্কার পরিচ্ছন্ন হতে হয়, খুব কুল রাখতে হয় সেখানে। তাকে সার্ভার গুলো বসানো থাকে, কোন সার্ভারের কোন আইপি সব মেনটেন করতে হয় আর কি। আচ্ছা, এখন এত জায়গা হয়েছে, এই বেটার এখন সমুদ্রের নিচে ডাটা সেন্টার বানিয়েছে, যাতে কুলিং সিস্টেমটা রাখবে, এসি মেসি দিয়ে ভাই আর পুষাইতেছে না। এত সার্ভার ইউটিউব আর ফেসবুকের বাড়তেছে ডে বাই ডে, অ্যামাজনের। যাই হোক, তার মানে সার্ভার গুলো থাকে কোথায়? ডেটা সেন্টারে। ডেটা সেন্টারে কতগুলো সার্ভার থাকে? হাজার হাজার লাখ লাখ সার্ভার থাকে। আমরা কি করি? আমরা ওই ডেটা সেন্টারের ওখান থেকে আমরা যে কোনো একটা সার্ভার ভাড়া নিই। ভাড়া নিয়ে কি করি? আমরা এই ওয়েবসাইট গুলো হোস্টিং করে রাখি কোথায়? সার্ভারে। সার্ভারও একটা কম্পিউটার। আচ্ছা, এখন আমাদের কি হয় ঘটনাটা? যখন আমি কোনো একটা যখন আমি কোনো একটা artimas.com লিখে ইয়া করি, এটা হচ্ছে ইন্টারনেট বুঝেছে। তার মানে এই পিসে তো ইন্টারনেট থাকতে হবে, এখানেও ইন্টারনেট থাকতে হবে, নাহলে তো এখান থেকে রিকোয়েস্ট এখানে যাবে না। যাবে কিসের থ্রু দিয়ে? থ্রু ইন্টারনেট। থ্রু ইন্টারনেট। এখন এই যে তুমি সার্ভারটার মধ্যে তোমার ওয়েবসাইটটা রাখছো, তো ওয়েব টেকনোলজিরও কিছু রুলস রেগুলেশন আছে, তাই না? যেটাকে আমরা বলি হচ্ছে প্রোটোকল, কিছু নিয়ম কানুন। যেমন আমরা ওয়েব টেকনোলজি চলে কিসের উপর? এইচটিটিপি প্রোটোকলের উপর। কিসের উপর? এইচটিটিপি প্রোটোকল। কিছু রুলস রেগুলেশন। কি রুলস রেগুলেশন? এই যে বলছে ভাই, যে তুমি এখানে সার্ভার হোস্ট করে রাখছো, যখন তুমি তোমার কোনো ক্লায়েন্ট বা ব্রাউজার থেকে কি করবা, একটা রিকোয়েস্ট করবা কিসের জন্য? যে artimas.com এর জন্য, তার মানে হোম পেজটা নিয়ে। এখন যখন আমি ক্লোদিং এ ক্লিক করতেছি, আর একটা রিকোয়েস্ট গেল যে ভাই তুই আমার ক্লোদিং পেজটা নিয়ে চলে আয়। যে ক্লোদিং পেজটা কোথা থেকে নিয়ে আসছে? সার্ভারের মধ্যে থেকে। তার মানে এই রুলস রেগুলেশন গুলো কিসের মধ্যে থাকে? এসটিটিপি এর মধ্যে থাকে, যে প্রোটোকলটা দিয়ে ওয়েব টেকনোলজি চলে, ঠিক আছে? অথবা ডাব্লিউ, 3 আর। আচ্ছা, ফুল ওয়েব টেকনোলজি। এটা ধরো তোমার ইয়ার। আচ্ছা, রিকোয়েস্ট রিকোয়েস্ট গেল। এইবার ও দেখলো যে এখানেও কিছু ওই যে এইভাবে যায় আর কি, ব্রাউজার থেকে ওই যে গেট মেথড বা পোস্ট মেথডের মাধ্যমে পাঠায়। যখন রিকোয়েস্টটা যায়, তখন সে চেক করে, দেখে যে এই পেজটা, তুমি যে পেজটা চাচ্ছ এই পেজটা সার্ভারের মধ্যে আছে কিনা। যদি থাকে, সে রেসপন্স করে। রেসপন্স করার পরে থ্রু আছে তুমি এখানে দেখতে পাও, ঠিক আছে? এই যে রিকোয়েস্ট করলো এবং রেসপন্স করলো, এই রিকোয়েস্ট আর রেসপন্স আমরা দুইটা মেথডে করি, গেট আর পোস্ট। এখানেও অনেক কথা বলা যায়। পোস্ট মেথড আমরা কখন ব্যবহার করি, গেট মেথড এখন আমরা কথা বলি, আপাতত ধরেন ইয়ে করে। এবং প্রত্যেকটার জন্য, বোঝার জন্য, এই রিকোয়েস্ট গুলো বোঝার জন্য একটা সিগন্যাল আছে। যেমন আমরা দেখেন না, সার্ভার সাইডে 200 ওকে দেখলাম। 200 ওকে মিনস তুমি যে রিকোয়েস্টটা করেছিলে সার্ভারের কাছে আছে, এবং সার্ভার রেসপন্স করেছে ইয়েস আমার কাছে আছে ভাই। 200 ওকে দিয়ে সে ব্রাউজারের কাছে ডিসপ্লে পেজে পাঠায় দেয়, ঠিক আছে? থ্রি, এরকম ওয়েব টেকনোলজির প্রত্যেকটার মিনিং আছে। যেমন অনেক সময় আমরা পাই না 501 ইরোর, দেখবেন যে ওয়েব সার্ভার ইরোর কোড। হ্যাঁ, এটা লিখে সার্চ একটু পড়ালেখা করেন আর কি। হ্যাঁ, আর বেশি যদি ইয়া হয় তাহলে আমাকে বলেন, এক টান মেরে দিন। এরকম লিস্ট অফ, আমরা ধরো এইচটিটিপি রেসপন্স কোড গুলো দেখি, আর এরকম বিভিন্ন দেখেন। আহ এই যে 102, 101, 100, এই যে 200 ওকে, তার মানে গেট মেথড। এই যে দেখেন, হ্যাঁ, 201, 202, আমরা 300 একটা পাই আর কি। এই যে 300 মোট পার্মানেন্ট ইউআরএল রিকোয়েস্ট রেসপন্স হ্যাজ চেঞ্জ পার্মানেন্টলি, মানে যখন খুঁজে পাচ্ছে না আর কি। আমরা মনে হয় 302 পাই আর কি, এই টাইপের একটা যে এরকম একটা পাই আর কি। এরকম এরকম প্রত্যেকটা মানে, এগুলোকে আমরা বলি হচ্ছে কি জানেন? রেসপন্স। এগুলো কিন্তু সব রেসপন্স। তার মানে সার্ভার এন্ড থেকে রেসপন্স, এগুলো প্রত্যেকের এক একটা মিনিং আছে। এগুলো প্রত্যেকের এক একটা কি মিনিং আছে। এই আর কি। আপাতত ধরেন আমরা এতটুকু জানি, বা যারা কম্পিউটার সায়েন্সে পড়ছে তারা জানেন, আর নাহলে একটু পড়ালেখা করে আর কি, তাই ঠিক আছে? তাহলে এই যে রিকোয়েস্ট গেল এবং রেসপন্স গেল, এটা আমরা খুব সহজেই বুঝে ফেললাম। তার মানে কি, যে কোনো এইচটিটিপি ওয়েব টেকনোলজিতে যে কোনো এইচটিটিপি রিকোয়েস্ট গুলো যায়, রিকোয়েস্ট করে সার্ভারের মধ্যে যদি এই পেজটি থাকে, ঠিক আছে ভাই 200 ওকে আমি পাইছি, এই নাও ভাই, রেসপন্স করে পাঠাই। এটা আরো ব্রড আছে, আমরা পরে আসতেছি। তাহলে আমরা বুঝে ফেললাম যে ওয়েব টেকনোলজিটা, আমরা কিন্তু যে যত সার্ভার সাইড ট্র্যাকিং ফ্রেম আছে না, সব কিন্তু এইচটিটিপি মডেল দিয়ে কাজ করে। দেখবেন এটা একটা ইউআরএল এর মধ্যে দিয়ে সব তথ্যপত্র পাঠায়, ঠিক আছে? আরো অনেক ভাবে তথ্যপত্র পাঠানো যায় আর কি। যাই হোক, যেমন যেমন আমরা কথা বলি,
যেমন আমরা হচ্ছে যে হোয়াটসঅ্যাপে কথা বলি, এখানে কিন্তু ওপাস নামে একটা ব্যবহার করে, ওপাস নামে একটা প্রোটোকল ব্যবহার করে, ওপাস প্রোটো, আচ্ছা ওপাস, ওপাস, তারপরে H323 নামে একটা প্রোটোকল আছে, মানে এক এক সময় একশো, H323 নামে একটা প্রোটোকল আছে কল ফ্লো। যখন এই যে ভিওআইপি কল গুলো হয় তখন এই যে H323 প্রোটোকল মেনটেন করে। তা আমরা যে সার্ভার সাইড ট্র্যাকিং গুলো সব এইচটিটিপি, কারণ ওয়েবসাইট আমরা ব্রাউজার এন্ড থেকে খেলা করি, তাই না? ব্রাউজার এন্ডে খেলা করা মানেই এই এইচটিটিপি প্রোটোকল মেনটেন করা মানেই এখানে রিকোয়েস্ট আর রেসপন্স, কিন্তু এটারও কিছু প্রকারভেদ আছে, আসেন। এবং সেখানে রিকোয়েস্ট আর রেসপন্স হয় গেট মেথডে, নয় পোস্ট মেথড, ঠিক আছে, ফাইন। এবার আসি, এবার ভাই ডিএনএস টা সম্পর্কে আমাদের একটু বোঝার দরকার আছে আর কি, আমাদের লাগে, আমরা, অথবা লাগে বলতে কি, আমরা তো অলরেডি ব্যবহার করেছি আর কি, কিসের ক্ষেত্রে, যে ডিএনএস টিএনএস বসালাম না, এই রেকর্ড মেকর্ড বসাইলাম, তারপর স্যার ইসের সময় কনভার্সন ইপিএর সময় ডিএনএস টা আমাদের একটু বোঝার দরকার আছে। আছে, যেমন ধরেন যে আহ যেমন ধরো যে আমরা যদি, যেমন আমরা হচ্ছে এই এইটা লিখে সার্চ দিলাম, তাই না? আমরা হচ্ছে দা artimas.com লিখে সার্চ দিলাম, artimas.com লিখে সার্চ দেওয়াতে ও কোথায় গেল ভাই? এই যেটা যে যে ডেটা সেন্টারের যে সার্ভারের মধ্যে এই পেজটা হোস্টিং করা আছে সেই পেজটা নিয়ে চলে আসছে। কোনো কিছু না দেয়া মানে, আমরা যখন ওয়েবসাইট করে দেখবেন তো সেখানে হোম পেজ, অ্যাবাউট পেজ, ওই ক্লোদিং পেজ, অমুক পেজ, সব পেজ থাকে। এরপরে কোনো কিছু না দেওয়া মানে ওর কাছে রিকোয়েস্ট যায় যে হোম পেজ চাইছে, তখন হোম পেজ এনে আমাদেরকে দেখায়। আর এরপরে কোনো কিছু থাকে, অথবা কেউ এভাবে দেয়, ইন্ডেক্স দেয়, তার মানে সে হোম পেজটা চাইছে আর কি। আচ্ছা, এখন এই ব্রাউজার বা সার্ভার, তারা হচ্ছে যে, এই যে আমরা এটাকে আমরা বলি কি ডোমেইন নেম, এই ডোমেনটা হচ্ছে যে ব্রাউজার বা সার্ভার বোঝে না। ইন্টারনেটে সংযুক্ত প্রত্যেকটা ডিভাইস একে অপরের পরিচয় হলো সে কোন আইপি অ্যাড্রেস নিয়ে আছে, কোন আইপি অ্যাড্রেস নিয়ে আছে, ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, কোন আইপি অ্যাড্রেস নিয়ে আছে। তার মানে কি, ইন্টারনেটে সংযুক্ত প্রত্যেকটা ডিভাইস, খুব বেশি বিরক্ত হলে বলবেন, টান দিয়ে দিব আর কি, হ্যাঁ, মানে যদি খুব বিরক্ত লাগে আর কি, যে এত বক বক করে করে। আমার কাছে মনে হয়েছে যে এগুলো জানা দরকার, নিয়মাল জানা দরকার কিনা। না, না স্যার, কোনো সমস্যা নেই, আমরা বস আপনি নিয়মাল অবশ্যই। কন্টিনিউ করেন। ইনশাআল্লাহ আপনি চালায় যান। আচ্ছা, আর আপনি বুঝতে এগুলো বুঝতে এগুলো পারছেন? জানতে হবে, এগুলো বেসিক না জানলে মানে পরবর্তীতে কাজ করে সমস্যা হবে। হ্যাঁ, যাক ভাই, অবশ্যই অবশ্যই স্যার, অবশ্যই। যাক ভাই বাঁচাইছে। নিয়মাল না থাকলে হয়তো ক্লাসই দিতাম, মজা করলাম না। এই মানে ওই নিয়মুল্লাহ ধরো তো এখন সামনের দিকে এগিয়ে গেছে না, ওদের একটা কথার আমার থেকে এখন দাম বেশি, এই জন্য ওদের সাক্ষী নিয়ে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখন ধরে, এখন তার মানে ইন্টারনেটে কানেক্টেড প্রতিটা ডিভাইস কিসের সাথে জড়িত? একে অপরের সাথে কানেক্টেড থ্রু আইপি, নট এই ডোমেন। তাহলে ডোমেন নেম সিস্টেমে জন্ম হয়েছে কেন? ডোমেন নেম সিস্টেমে, যেমন ধরেন আমি যদি এখন লিখি হোয়াট ইজ মাই আইপি, এটা যদি, ও মাই গড, আইডি, হোয়াট ইজ মাই, আমি যদি এখন আইপি লিখি যে আমার আইপি কত, আচ্ছা, আমার আইপি হলো বস এটা, এইটা আমার আইপি। তার মানে কি, আমি হচ্ছে কানেকশন নিয়েছি কোনো একটা আইএসপির কাছ থেকে, আইএসপি আমাকে বাসায় পর্যন্ত কানেকশন দিয়েছে, আমি সেটা কানেকশনটা রেখেছি কোথাও? আমার ওয়াইফাইতে। তার মানে আমার আমার জন্য এই আইপিটা অ্যালোকেটেড। তার মানে আমি আমার এই বাসাতে যতগুলো মোবাইল বা পিসি ডিভাইস যতগুলো ব্যবহার করি প্রত্যেকটার আইপি কি এটা, এটাকে আমরা বলে হচ্ছে রিয়েল আইপি। এছাড়া লোকাল আইপি আছে, এক একটা ডিভাইস লোকাল আইপি দ্বারা কানেক্টেড, মানে রাউটার নিজেও আইপি প্রদান করে, সেটাকে আমরা বলি লোকাল আইপি। তার মানে রাউটারের মেন আইপি রিয়েল আইপি এটা, এর সাথে আমরা কানেক্টেড হই, এক একটা ডিভাইস এক একটা লোকাল আইপির সাথে কানেক্টেড হয়, কার সাথে? রাউটারের সাথে। এখন আমরা যখন কোনো একটা রিকোয়েস্ট করি, যেমন আমি এখন আমার পিসি থেকে রিকোয়েস্ট করি, যেমন ধরেন আমি যদি, ধরো, একটু দেখাই আর কি, এগুলো একটু জানতে হবে বস, এগুলো কেন জানতে হবে, এখন না বুঝলে এক সময় বুঝবেন আর কি। আইপি কনফিগ মাইনাস অল, আপনারা কি দেখতেছেন ভাই এখন? এখন আপনারা দেখতে, এই জিনিসটা একটু দেখেন, এখন এখন দেখেন। আমরা আগের হ্যাঁ, এইটা হচ্ছে এই যে আহ এইটাই, এই যে না, এই যে ওয়্যারলেস অ্যাডাপ্টার,
এই যে 192.168.0.185, এইটা হচ্ছে আমার লোকাল আইপি। তার মানে কি, আমার এই পিসিটা পাইছে এটা, আমি আরেকটা পিসিতে গেলে দেখবো 186, আরেকটাতে গেলে 187, কিন্তু এই প্রত্যেকটা আবার কানেক্টেড কার সাথে? আমার এই আইপির সাথে, আমার এই আইপির সাথে। তার মানে যখন আমি এই আর্টিমাস লিখে রিকোয়েস্ট করি, তখন কিন্তু কমিউনিকেশন হয় কোথায়। এবার আর্টিমাস কোথায় আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখি আমরা কোথায় আছে আর্টিমাস, এটা আমরা দেখতে হলে আমরা এটা দিয়ে দেখি। ধরো আমরা যদি এটা দেখি যে আহ পিং দিলেই তো হয় নাকি? দেখেন তার মানে হচ্ছে, হ্যাঁ, এটা কেটে দাও, এখন কেটে দিলে হবে। তার মানে এই আইপি তে আমার আর্টিমাস আছে, এই আইপি তে। আচ্ছা ফাইন, এবার আমরা কেটে দিই। ফাইন, এখানে যদি এখন আপনি এই আইপি টা মারেন, এই আইপি তার অনেক কিছুই আছে। আচ্ছা এই আইপি তার অনেক কিছু আছে। অথবা ধরো আমরা এখানে আহ ধরো আমরা এখানে গুগলকে পিং দিই, হ্যাঁ, পিং দাও, পিং গুগল.com, এটাতে পিং দাও। তার মানে গুগল এই মুহূর্তে আমি যে আইপিটা পাইছি, তো আইপির অভাব নাই, এই মুহূর্তে আমি যে পাইছি এটা যে গুগল.com এর আইপি হচ্ছে এটা। কপি করো, কপি করে ধরে এই ব্রাউজারে ফেলে দিন। এই দেখেন গুগল.com চলে আসলো, তাই না? তার মানে তার মানে হচ্ছে আমরা যদি এরকম, এই যে আমরা আইপি দিলাম, চলে আসবে কি গুগল। তার মানে হলো যে ইন্টারনেটে কানেক্টেড, একে অপরের সাথে কমিউনিকেশন হয় কি থ্রু আইপি। তাহলে এই গুগল.com এর কেন জন্ম হলো, এই আর্টিমাসের কেন জন্ম হলো? কারণ এই আইপি মনে রাখা অসম্ভব। এরকম হাজার হাজার লাখ লাখ কোটি কোটি আইপি। আপনি কি বলতে পারবেন ভাই 1714225019423, এটাতে গেলে গুগল, এটা কি মনে রাখা সম্ভব গুগল লিখে? ঠিক এই জায়গা থেকে ধারণটা আসে এই ডিএনএস বা ডোমেন নেম সিস্টেম বা এই ডোমেন নেম সিস্টেম। সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে যখন আমরা কোনো ব্রাউজার থেকে, যেমন এক্সাম্পল.com, ধরো এটা গুগল.com অথবা আর্টিমাস.com এ রিকোয়েস্ট করি, রিকোয়েস্ট করা মানে কি, আমরা কোথা থেকে করতেছি ভাই? ব্রাউজার থেকে, ক্লায়েন্ট থেকে যাচ্ছে কোথায় রিকোয়েস্টটা? সার্ভারটা আছে কোথায়? কোনো একটা ডাটা সেন্টার। ওই সার্ভারের একটা আইপি আছে, যেমন গুগলের আইপি ওটা। এবার ও হচ্ছে যে আমরা কি করি, প্রথমে হচ্ছে সার্ভারের কাছে পরে যায়। প্রথমে কি করে, আমরা যখন গুগল.com লিখি, তখন ও প্রথমে কোনো একটা ডিএনএস সার্ভারের কাছে যায়। ডিএনএস সার্ভার মানে হলো, ডিএনএস সার্ভার ইজ এ ক্যাশিং সার্ভার, যেখানে পৃথিবীতে যত ওয়েবসাইট আছে সব ওয়েবসাইটেরও ক্যাশ কইরা রাখা। এটাই হচ্ছে ডিএনএস সার্ভারের কাজ। এখন ডিএনএস সার্ভার কি করে দেখেন, যখন আমরা গুগল.com লিখি, তখন ওই রিকোয়েস্টটা চলে গেল ডিএনএস সার্ভারের কাছে। ডিএনএস সার্ভারের কাছে গুগল.com এর এগেনস্টে কোন আইপি আছে সেই রেকর্ডটা আছে। এবার দেখেন আমি এই ব্রাউজার থেকে এক্সাম্পল.com বা গুগল.com লিখলাম, ডিএনএস সার্ভার দেখলো যে গুগল.com এর এগেনস্টে যে আইপিটা আছে সেই আইপিটা হলো এটা। ডিএনএস সার্ভারের আইপিটা পাঠিয়ে দিল কার কাছে? ব্রাউজারের কাছে। এইবার ব্রাউজার আর ওয়েব সার্ভার সবসময় কমিউনিকেশন হয় কিছু আইপি দিয়ে। এবার ও যে আইপিটা পেয়ে গেল যে এই ডোমেনের এগেনস্টে কোন আইপি আছে, যেমন আমরা খুঁজে বের করলাম পিং দিয়ে। এইবার হচ্ছে এই ব্রাউজার থেকে এই আইপি দিয়ে এই ওয়েব সার্ভারের কাছে কমিউনিকেশন করে। ওয়েব সার্ভার তখন কি করে, সে এই যে এটা রিকোয়েস্ট করলো, এটা রেসপন্স করলো, তখন তুমি ওয়েবসাইটটা দেখো। তাহলে ডোমেন নেম সিস্টেম বা ডিএনএস এর কাজ কি? ডিএনএস এর কাজ হলো যে ভাই আমরা যে ডোমেন নেমটা দিই, ওই ডোমেন নেমের এগেনস্টে যে আইপিটা থাকে, সেই আইপিটা প্রোভাইড করার নামই হলো ডিএনএস সার্ভারের কাজ। এই ডিএনএস সার্ভার পৃথিবীতে যত আইএসপি প্রতিষ্ঠান আছে সবাই লোকাল ডিএনএস করে রাখে। গুগলের অনেক ফ্রি ওয়েবসাইট ডিএনএস আছে, ফেসবুকের হাজার হাজার ডিএনএস সার্ভার আছে, ফ্রি করে রাখছে এই ডোমেন নেম সিস্টেম, যাতে কোনো সময় আপনি হচ্ছে ইয়া না করেন, কোনো সময় যাতে আপনার মিস না হয়। হ্যাঁ, কারণ ব্রাউজার থেকে কোনো কিছু লিখলে তো ও চায় আইপি, কারণ সার্ভার টু ব্রাউজার সবসময় কমিউনিকেশনের থ্রু আইপি। তাহলে তুমি লিখতেছো ভাই ডোমেন নেম, এখন ওই আইপিটা কই পাবে? ওই ডিএনএস সার্ভার। এছাড়াও লোকাল ডিএনএস এমনিতেই তৈরি করা যায় আর কি, ঠিক আছে? সব জায়গায় এরকম ডিএনএস সার্ভার আছে। তার মানে এই হলো কাহিনী। এটা নিয়ে আরো কথা বলা যায়, আপাতত বাদ দাও। আমরা একটু বুঝলে হবে যে ডোমেন নেম সিস্টেম, ডোমেন নেম সিস্টেমের কাজ হলো যে সবসময় ব্রাউজার আর ওয়েব সার্ভারের মধ্যে কমিউনিকেশন হয় আইপি টু আইপি। এখন আমরা ডোমেন নেম লিখে সার্চ দিই, সে কোথায় পায়? ডিএনএস সার্ভারের কাজ হলো ওই আইপির এগেনস্টে কি ইয়া আছে সেটা প্রোভাইড করা।
এই হলো ডোমেন নেম সিস্টেমের কাজ, যেটা অলরেডি আমরা দেখেছি যে এ রেকর্ড ফেকর্ড বসাইতাম। এ রেকর্ডে আমরা কি দিতাম, আইপির এগেনস্টে, মনে আছে? আইপির এগেনস্টে আমরা হচ্ছে যে ওই ইয়া আমরা হচ্ছে কি দিলাম, ওই যে শামিম বা জিটিএম ডট artibus.com এরকম দেখাইছিলাম না? তার মানে এই যে সাবডোমেন। জিটিএম ডট, হ্যাঁ, সাবডোমেন, ওই সাবডোমেনের এগেনস্টে আইপি কোনটা, ওইটাই এ রেকর্ড হিসেবে ঢুকাই দিয়েছিলাম। তার মানে হচ্ছে ওর কাজ হলো যে ভাই ওর এগেনস্টে যে আইপিটা আছে, কারণ পরবর্তী কমিউনিকেশন তো হবে এইভাবে, ওইটা দিয়ে দিয়েছিলাম। এটা হলো ডিএনএস এর কাজ। ফাইন, এটা আমাদের একটু শিখতে হবে। আচ্ছা, এবার হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইটের দুইটা পার্ট, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে ব্যাক। ব্যাক এন্ডে মানে ধরো এই যে আমরা এখানে যদি লগ ইন করি, তাহলে আমার লগ ইনে আমার নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তাহলে তো এই জায়গায় কোনো, যেমন ধরো এখান থেকে, যেমন ধরো আপনারা এখান থেকে আপনি যে এটা লিখে সার্চ দিন, তাই না? তার মানে ভাই আপনি একটা নাম দিলেন, কি বলে, এটা একটা ইউজার নাম দিলেন, একটা পাসওয়ার্ড দিলেন। এখন এই যে ইউজার নেম আর পাসওয়ার্ড দিলেন, যদি ঠিক থাকে তাহলে ঢুকতে যায়, তাহলে নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় চেক করে আসে। যদি তুমি পাসওয়ার্ড ভুল দাও তাহলে সে নেয় না, তার মানে কি, নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় সে মিলাচ্ছে, চেক করতেছে, রিচেক করতেছে যে হ্যাঁ এই পাসওয়ার্ড। ওই যে এই সমস্ত ইনফরমেশন টিশন গুলো থাকে একটা ওয়েবসাইটের ব্যাক এন্ডে ডাটাবেজে। তার মানে ডাটাবেজের মধ্যে, এগুলো আমরা পরবর্তীতে আমাদের সামনের বছর আরো দুই একটা কোর্স নিয়ে আসবো, সেইখানে এই ডাটাবেজ এসকিউএল টিএসকিউএল নিয়ে আলোচনা করব পরবর্তীতে। আপাতত এটুকু বোঝেন যে এই যে, তার মানে কোনো একটা জায়গা আছে, তার মানে নিশ্চয়ই এই ওয়েবসাইটের ইউজার নামে একটা ডাটাবেজ আছে, আর্টিবাস নামে। আর্টিবাসের মধ্যে একটা টেবিল আছে, যে টেবিলে এইভাবে ইউজার নামে একটা টেবিল আছে, এখানে যত ইউজার থাকে সবার ওই ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম এবং পাসওয়ার্ড গুলো আছে। যখনই আমরা এখানে দিই ও মিলায়, মিলানোর পরে যখন ঠিক থাকে তখন সে লগ ইন করতে দেয়, আদারওয়াইজ সে লগ ইন করতে দেয় না। তার মানে ওর ব্যাক এন্ডে থাকে ডেটাবেস। এবং এই যে তুমি এখানে ক্লিক করতেছো, তুমি এখানে ক্লিক করলেই ও ডাটাবেজের সাথে মিলাতে যাবে। এই ইনস্ট্রাকশন গুলো কিভাবে দিবা, যে ভাই এখানে একজন অ্যাডমিন লিখেছে, পাসওয়ার্ড লিখেছে, লগ ইন বাটনে ক্লিক করলো, এখন এইটা ডাটাবেজের কাছে কি হুবহু যাবে নাকি? তার নিশ্চয়ই কাউকে না কাউকে ইনস্ট্রাকশন দিতে হবে। এই যে ইনস্ট্রাকশন দেওয়া হয়, যে কোনো ইনস্ট্রাকশন মানে যে কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয় ওয়েব ল্যাঙ্গুয়েজ দিয়ে। তো ব্যাক এন্ডে এক ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, ফ্রন্ট এন্ডে এক ধরনের ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করি ওয়েব টেকনোলজি। ব্যাক এন্ডের ল্যাঙ্গুয়েজ যেমন পিএসপি। তার মানে পিএসপি কোডিং এ আমরা বলে দিই যে ভাই আমার একটা ডেটাবেজ আছে, ডেটাবেজের সাথে কানেক্ট করি, কানেক্ট করার পরে এখানে ইউজার নেম, পাসওয়ার্ড, এবার এই ইনস্ট্রাকশনে আমরা ওই পিএসপি কোডিং দিয়ে আমরা লিখে দিই যে কেউ যদি এইখানে এসে ইউজার নেম পাসওয়ার্ড দেয়, তুমি এটা সরাসরি নিয়ে যাবে ডাটাবেজ, ডাটাবেজ থেকে চেক করে এসে রেসপন্স করো। এই ব্যাক এন্ডের যে ঘটনাগুলো ঘটে, এগুলোকে আমরা ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ বলো বা ব্যাক এন্ড বলো, হ্যাঁ? তাহলে ওয়েবসাইটের দুইটা এন্ড, একটা হচ্ছে ব্যাক এন্ড আর একটা হচ্ছে ফ্রন্ট এন্ড। আমরা যারা ওয়েব অ্যানালিটিক্স এক্সপার্ট, তারা দেখবেন আমরা সবসময় ওয়েব অ্যানালিটিক্স এক্সপার্ট, তারা আমরা কাজ করি ফ্রন্ট এন্ড। ওর ব্যাক এন্ডে ডাটাবেজের মধ্যে কি হচ্ছে কি না হচ্ছে এইগুলো না। কারণ কি, কারণ ব্যাক এন্ডের মধ্যে কি হচ্ছে আমরা জানি না। আমরা দেখি যে আমার এই ওয়েবসাইটে এসে কে কাতকুতু দিল কি না দিল, কয়জন কাতকুতু দিল, সেগুলো দেখি, তাই না? তার মানে আমার শরীরের ভিতরে কি আছে এইটা দেখবে ডাক্তার, মানে ডেভেলপার। আর এই উপরের অংশে আমরা একটু নড়াচড়া করি, সুড়সুড়ি করে দিই, বা কেউ এসে দিল, এই বাটনে কয়জন ক্লিক করলো, এটা কি ব্যাক এন্ডে না ফ্রন্ট এন্ডে খেলা আছে? ফ্রন্ট এন্ডে। তার মানে এই বাটনে কে ক্লিক করলো এটা আমরা ট্যাগ করি। আমরা খেলা করি হচ্ছে ফ্রন্ট এন্ডে, ব্যাক এন্ডে খেলা করে কারা? ডেভেলপার। বাট ডেভেলপাররা, ফ্রন্ট এন্ড ডেভেলপারও আছে যারা এই জিনিসটা ডিজাইন করেছে, তাই না? আসতেছে মেজুরি। আচ্ছা, এখন একটা হচ্ছে যে, তার মানে সার্ভার সাইড কিছু সার্ভার বা ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ, আর ক্লায়েন্ট সাইড বা ব্রাউজার সাইড ল্যাঙ্গুয়েজ আছে। যেমন এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এই কটা আমরা বলি, এইগুলো হচ্ছে এরই পার্ট, এক একজন এক এক ভাবে আর বিভিন্ন লাইব্রেরিতে বানাইছে আর কি। মূলত কোর জিনিস হচ্ছে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট। এইটা দিয়ে কাজ করে ডেভেলপাররা ফ্রন্ট এন্ডে। আর ব্যাক এন্ডে ডেভেলপাররা নিয়ে কাজ করে কি নিয়ে? পিএসপি, এসপি, জেএসপি, পাইথন, অমুক তমুক, নোট জিএস। এইগুলোর হচ্ছে ধরো পাইথনের ফ্রন্ট এন্ডে কাজ করার পাইথনের আছে, ব্যাক এন্ডও আছে, তাই দুই জায়গায় দেওয়া আছে আর কি, হ্যাঁ? এই জিনিসগুলো রিয়াক্ট ফিয়াক্ট, এই জিনিসগুলো আমরা কাজ করি কি, তার মানে আমরা এইগুলো, এই জন্য দেখেন আমরা সব সময় বলি যে ভাই তুমি যদি, যেমন ধরেন সজীব কেন এত ট্র্যাকিং বেস্ট, কারণ ও জাভাস্ক্রিপ্ট ডেভেলপার, ও জানে। আর আমরা কি করি, আমরা ওই সজীবের কাছ থেকে একটু নিই, আরেকজনের কাছ থেকে একটু নিই, নিয়ে মোটামুটি আমরা কাজ চালায় দিয়ে
তা হচ্ছে যে কি জন্য তারপরও নিয়মটা বড় লোক হয়ে গেছে, এটুকু শিখে আর কি। এই জন্য হচ্ছে যে ধরেন যে ফ্রন্টের যদি জাভাস্ক্রিপ্ট আপনি পারেন, এটা আপনার এক্সট্রা ফ্যাসাল, বাট না পারলেও কি আমরা কাজ করে দেখাইতে পারবো না নিয়ম? পারবো। আচ্ছা, কিন্তু কোনটা কিভাবে কাজ করে এটা আমাদের একটু জানার দরকার আছে। তার মানে আমরা ফ্রন্ট এন্ডের যে ল্যাঙ্গুয়েজ, এই উপরে আমরা যা দেখি এগুলো আমরা ফ্রন্ট এন্ড বলি। এখানে আমরা কাজ করি এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট। এইচটিএমএল সিএসএস কি কাজ আছে সেগুলো আমি পরে আসতেছি। নাম্বার ওয়ান, ব্যাক এন্ডে পিএসপি এসপি পাইথন এগুলো, এছাড়াও এসকিউএল ডাটাবেজের জন্য করতে হয়, তাই না? তাহলে আমরা শিখে গেলাম যে ওয়েব কোডিং বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা ফ্রন্ট এন্ডে কি করি, ব্যাক এন্ডে, এটা আমাদের জানা দরকার আছে। তার মানে আমাদের এই জায়গাগুলো, আমরা ওয়েব অ্যানালিস্ট হতে যাচ্ছি যারা, তাদেরকে আমাদের এই বিষয়গুলোতে একটু নলেজ থাকা জরুরি। এগুলোতে নলেজ না থাকলে আমরা ভেস্তে যাইতে পারবো। দ্যাটস ইট, ফাইন, বুঝে গেলাম। এইবার আমরা একটু বোঝার চেষ্টা করি যে যেহেতু আমরা এই জিনিসগুলো আমাদের একটু নলেজ থাকতে হয়, সেহেতু আমাদের একটু জানার অধিকার আছে আসলে এইচটিএমএল দিয়ে কি করে, সিএসএস দিয়ে কি করে, জাভাস্ক্রিপ্ট দিয়ে কি করে। সুন্দর করে এখানে ক্লিক করবেন, এমনিই বুঝে যাবেন। আসেন আমরা একটু দেখার চেষ্টা করি। এইচটিএমএল দিয়ে সবসময় একটা একটা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করা হয়। ওয়েবসাইটের স্ট্রাকচার মানে কি? তার একটা হেডার থাকে, মানে মাথা থাকে, তার একটা পা থাকে, তার একটা বডি থাকে। তার মানে হেডারটা আমি কত পিক্সেল বাই কত পিক্সেল রাখবো, কতটুকু রাখবো, আমি লেফট সাইড রাইট সাইডে ছাড়বো কতটুকু, এই যে এখান থেকে যেমন আমি এতটুকু ছেড়েছি, এখান থেকে এতটুকু ছেড়েছি, ফুটার এন্ডে কি হবে, এটাকে আমরা বলি একটা ওয়েবসাইটের স্ট্রাকচার। একটা বিল্ডিং এর স্ট্রাকচার থাকে না, যে তোমার গ্রাউন্ড ফ্লোরে কয়টা হবে, কয়টা তুমি পিলার দেবা, স্ট্রাকচার হয়ে গেল। দেখেন একটা বিল্ডিং যখন আমরা তৈরি করি তখন কি আমরা পাইলিং করি বা পিলার তুলি, কলাম তুলি, স্ট্রাকচার এইচটিএমএল দিয়ে, একদম এইচটিএমএল। এখন এর পরে বিল্ডিং গাঁথি, কেউ সিরামিক ইট দিই, তারপরে হচ্ছে ওর উপরে কালার করি। এই কাজগুলো করি হচ্ছে আমরা সিএসএস দিয়ে। আগে আমরা এস্টিমেটটা শিখে নিই। ধরো এই দেখেন, আর এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। ধরেন যে কোনো এইচটিএমএল কোড, সেটা লেখা হয় এইচটিএমএল ট্যাগের মধ্যে। এইচটিএমএল প্রত্যেকটা এইচটিএমএল ট্যাগ, কিছু ট্যাগ বাদে প্রত্যেকটা এইচটিএমএল ট্যাগের ক্লোজিং ট্যাগ থাকে। তার মানে এটাকে আমরা বলি ওপেনিং ট্যাগ, এটাকে আমরা বলি ক্লোজিং ট্যাগ। জাস্ট এরকম একটা স্ল্যাশ মাইরে দিলেই সেটা হয়ে যায় ক্লোজিং ট্যাগ, এবং ওই যে দুইটা ইসের মধ্যে রাখতে হয়। এবং এর মধ্যে একটা হেড সেকশন, এবং এর মধ্যে একটা বডি সেকশন। এই হলো এছাড়াও অনেক ট্যাগ আছে, এখানে দেখেন অনেক ট্যাগ আছে, হ্যাঁ? এটা হচ্ছে এইচটিএমএল এর একটা বেসিক স্ট্রাকচার। কেমন স্ট্রাকচার বানালে দেখে আমরা একটু দেখি, এখানে ক্লিক করে দেখেন, ও আমার এই কোডটা লেখার কারণে ও আমার এই স্ট্রাকচারটা বানায়। কিছুই না, এরকম একটা ওয়েবসাইট কিছুই না। জাস্ট টাইটেলের মধ্যে আমরা কি লিখলাম, টাইটেল তো দেখি না, টাইটেলটা আমরা যে দেখি উপরে আর কি। আচ্ছা, বডির মধ্যে আমরা যে ফার্স্ট হেডিং, তারপরে হচ্ছে প্যারাগ্রাফের মধ্যে মাই ফার্স্ট প্যারাগ্রাফ, এটা লিখে দিলাম। তার মানে একটা স্ট্রাকচার বানাই এইচটিএমএল দিয়ে। তার মানে একদম সাদা মাঠা, দেখেন শুধু কলাম বানাইলে। এখন সিএসএস দিয়ে আমরা মোটামুটি ধরো যে প্লাস্টার করি, ইট গাঁথি, শ্রমিক ইট দিই, টাইলস বসাই, এগুলো দিয়ে আমরা করি। আসলে আমরা একটু দেখি সিএসএস দিয়ে একটু কালার ফালার করে, আমাদের এলাকায় বলে ঢক, সুন্দর। এটা আমাদের একটু বুঝতে হবে। এই তো এইচটিএমএল হেড ট্যাগ এগুলো বসাইলো। আমরা যখন সিএসএস ব্যবহার করি তখন হচ্ছে যে এই যে স্টাইল ট্যাগ ব্যবহার করি, এরও ক্লোজিং ট্যাগ থাকে, দেখেন। তার মানে আমরা বুঝে যাব যে কোন, এই ট্যাগ দেখে বুঝে যাব সেটা এইচটিএমএল লেখা নাকি সিএসএস লেখা নাকি জাভাস্ক্রিপ্ট লেখা। কথা বোঝা গেছে? এগুলো আমাদের একটু জানতে হবে, বেসিক এত। তাহলে এই হচ্ছে আমার স্টাইলের মধ্যে লেখা। কি বলেছে ভাই, বডির ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ কর। দেখেন ও বডির ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিচ্ছে। এটা যদি আমরা এই যে এটা এরকম আসছে, ও হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালারটা এই যে লাইট ব্লু দিয়েছে, কালার করে ফেল। H1 মানে হেডলাইন ওয়ান ও হোয়াইট করছে, এবং টেক্সট অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিছে, এইটারে সাদা করে দিছে। আর এইটা এই স্ট্রাকচারের উপরে এটারে কি করে দিছে, কি রে ভাই, শব্দ বেশি। আচ্ছা, পানি পড়তে, আচ্ছা এটা হলো যে সে হচ্ছে সাদা করে দিছে। প্যারাগ্রাফটারে কি করছে, ফন্ট দিছে, এই যে ভারদানানা ভারেন্ডা এটা দিছে। আর ফন্টের সাইজ কি দিছে, 20 পিক্সেল দিছে, যেখানে একটু বড় দেখাচ্ছে। এইটার কাজ হলো সিএসএস এর কাজ। কথা বোঝা গেছে? তার মানে সিএসএস আমরা লিখি কোথায়, এইচটিএমএল ট্যাগের মধ্যেই আমরা সিএসএস লিখি। কিসের জন্য? কলাম তুললাম, এবার একটু দিলাম আর কি।
প্লাস টার্মিনাসটা করো যাতে দেখতে একটু সুন্দর হয়, দ্যাটস ইট। আচ্ছা, এইবার আসো ভাই আমরা একটু জাভাস্ক্রিপ্ট বুঝি। এগুলো সব স্ট্যাটিক, এগুলো সব স্ট্যাটিক, এর কোনো নড়াচড়ার ক্ষমতা নেই, ঠিক আছে? একটু নড়াচড়া করানোর জন্য আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করি, অ্যাকশন দেওয়ার জন্য, কোন কিছুর অ্যাকশন দেওয়ার জন্য আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করি। আসেন দেখি কিভাবে সেই অ্যাকশনটা আমরা দিই। খুব খেয়াল করে দেখো, আমরা জাভাস্ক্রিপ্ট আমরা কিসের মধ্যে লিখি? এইচটিএমএল এর মধ্যে লিখি। দেখেন জাভাস্ক্রিপ্ট আমরা লিখেছি, জাভাস্ক্রিপ্টের ওই জিনিসটা একটু বললে ভালো হতো, কিন্তু বলাটা মানে জাভাস্ক্রিপ্টে আমরা যে এই জিনিসটা একটু বললে ভালো হতো। দাঁড়ান, এখানে এই যে জাভাস্ক্রিপ্ট আছে, জাভাস্ক্রিপ্ট আমরা কয়েক ভাবে লিখতে পারি আর কি। হ্যাঁ, সাধারণত জাভাস্ক্রিপ্ট আমরা সিনট্যাক্সটা বুঝি এরকম যে, যারা কম্পিউটার সায়েন্স পড়ছেন এটা কিন্তু খুব মুখস্থ, W3 আমরা কি পড়া পড়ি মনে আছে? আচ্ছা, জাভাস্ক্রিপ্ট আমরা লিখি হচ্ছে ধরো জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স তো ঠিকই আছে, মানে আমরা আসলে বোঝাতে চাচ্ছি যে জাভাস্ক্রিপ্ট আমরা লিখি হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আর কি, ওইরকম একটা ইয়ে কই পাবো ভাই? এই যে এটা ধরো জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, এইটাই আমরা দেখি, হ্যাঁ এইটাই আমরা দেখি। আচ্ছা, এই জিনিসগুলো মনে হয় আমরা কেটে দিই ভাই, এগুলো ঝামেলা করে লাভ নেই। এটা দাও। হ্যাঁ, এই যে জাভাস্ক্রিপ্ট আমরা সবসময় লিখি স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে। এই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লেখা মানে বুঝবেন সেই কোডটা জাভাস্ক্রিপ্ট ওয়েব টেকনোলজির ফ্রন্ট এন্ড, যে আমরা মানে ফ্রন্ট এন্ড ডেভেলপাররা যে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজটা শেখে ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে, সেটাকে আমরা বলি হচ্ছে জাভাস্ক্রিপ্ট, তাই না? তার মানে এটা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লেখা। কি বলেছে দেখেন, এ হচ্ছে যে আহ, আমরা এইচটিএমএল এর মধ্যে লিখেছি যে ভাই তুমি এটা ইয়া করো। আহ না, এটা দেখলে তো মজা হইব না ভাই, এটা দেখলে মজা হবে না। আমরা যেখানে ছিলাম আমি শুধু ওইটুকু বলতে চাচ্ছি, স্ক্রিপ্টের মধ্যে লিখে এইটা দেখলে আসলে জিনিসটা ক্লিয়ার বোঝা যায়। আচ্ছা, এখানে অন্যভাবেও লেখা যায়, মানে ইসের মধ্যেও ঢুকাই দেওয়া যায় আর কি আপাতত। তো এখন ধরো যে আমরা এইটা লিখেছে, ইসে প্যারাগ্রাফে এটা লিখেছে, ও হচ্ছে যে একটা আইডি দিছে, একটা স্টাইল দিছে, মানে ইয়া দিছে যে এটা দেখতে কেমন হবে। এইখানে মূলত ও বলেছে যে বাটন টাইপ বাটন, এই বাটনে ক্লিক করলে আসলে কি অ্যাকশন নেবে, এই অ্যাকশনটাকে নিয়ে আমরা কাজ করি হচ্ছে জাভাস্ক্রিপ্টে। তার মানে তুমি প্রথমে হচ্ছে যে পিলার তৈরি করলা, তারপরে ইয়া টিয়া দিয়ে খুব সুন্দর চেহারা টেহারা বানাইলা, এইবার ধরো তুমি লিফটের বাটনে ক্লিক করলে তোমাকে 6 তলায় নিয়ে যাবে। এই যে তো একটা অ্যাকশন নেই, এইটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট দিয়ে করি। যেমন ধরেন এই জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কি হয় দেখেন, এই দেখেন ও ক্লিক করাতে আমাকে কি বললো, হ্যালো জাভাস্ক্রিপ্ট। তার মানে কি, আবার একটা আমরা ইয়ে করি, জাভাস্ক্রিপ্টের কাজটা কি তাহলে দেখেন, এই যে আমরা ক্লিক করলাম, তার মানে হচ্ছে এই যে এখন ধরেন আমি এই ওয়েবসাইটের অ্যাড টু কার্টে ক্লিক করলাম, ধরেন এই এই ওয়েবসাইটের আমরা এই আমরা ধরো এই ওয়েবসাইটের অ্যাড টু কার্টে ক্লিক করলাম, ঘটনাটা কি হলো ভাই, অ্যাড টু কার্টে অ্যাড করে দিছে না? এই কামটা কে করছে? এই অ্যাকশনটা যে অ্যাকশনটার যে হলো, এটা কে করেছে বলেন না একটু? এই যে আমাদের অ্যাড টু কার্টে অ্যাড হয়ে গেল, জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট। করেছে। এই যে এই জিনিসগুলো আমরা লিখেছি কি দিয়ে ভাই? এইচটিএমএল দিয়ে। এইচটিএমএল। এই যে এটা আমরা একটু কালার করে দিয়েছি, এটা একটু বোল্ড করে দিয়েছি, এগুলো আমরা কি দিয়ে করেছি ভাই? সিএসএস। এতটুকু আমাদের মোটামুটি জানতে হবে, এর থেকে বেশি জানতে হলে পড়ালেখা করতে হবে। কথা বোঝা গেছে? আচ্ছা ভাই, তাহলে এটা আমরা শিখে গেলাম। এইবার আসেন আমরা একটু কুকি নিয়ে পড়ালেখা করি, যে সময় যে ওই সময় কুকি ফুকি নিয়ে বহু কথাবার্তা হয়েছে আর কি। আচ্ছা, এবার আমরা একটু কুকি ফুকি নিয়ে, কুকি কি সেশন কি এগুলো নিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি আর কি। আচ্ছা, ক্লায়েন্ট মানে কি, ব্রাউজার। সার্ভার মানে কি, যেখানে আমার ওই আর্টিমাস ওয়েবসাইট হোস্টিং করা আছে, বা ফেসবুক হোস্টিং করা আছে, গুগল হোস্টিং করা আছে, আমি এখান থেকে রিকোয়েস্ট করি, সে চলে যায়। এখন আমরা বলেছিলাম কুকি টেকনোলজিটা আমাদের বুঝতে হবে, হ্যাঁ। কুকি 2024 সালে থাকবে না, কিন্তু কোন কুকি থাকবে না, কুকি ছাড়া কিন্তু আবার ইয়া চলবে। পৃথিবীতে যদি কুকি না থাকে তাহলে এই ওয়েব টেকনোলজি থাকবে না, ওই ওয়েব 3 তে চলে যেতে হবে, কুকি মুকি কিছু না, কুকি ছাড়া চলবে না। মানে
আমরা একটু পরে বুঝতে পারবো যে কোন কুকি দুনিয়া থেকে চলে গেছে। কুকি থাকবে। আচ্ছা, প্রথমে কোন একটা ব্রাউজার থেকে আমরা একটা কি রিকোয়েস্ট পাঠাই, ওই যে প্রোটোকল, এইচটিটিপি। এইচটিটিপি প্রোটোকল কেন বলছি ভাই আমরা? কারণ এখানে তুমি এখান থেকে এখানে কিভাবে রিকোয়েস্টটা পাঠাবা এর কিছু রুলস রেগুলেশন, সেটাকে আমরা বলি প্রোটোকল, ওই সেটার নাম এইচটিটিপি। তার মানে এইচটিটিপি একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল, যে তুমি ভাই তুমি যদি একটা ওয়েব ডেভেলপমেন্ট করো, তুমি যদি একটা সার্ভার ইমপ্লিমেন্টেশন করো, তুমি যদি একটা ব্রাউজার মেনটেন করো, তাহলে তুমি এইচটিটিপি যে প্রোটোকল আছে সেটা মেনটেন করো। এখন ধরেন এইচটিটিপি প্রোটোকল আমেরিকা একভাবে বানাইছে, ইরান আর একভাবে বানাইছে। তাইলে কি ইরান থেকে ওয়েবসাইট ব্রাউজ করতে গেলে আমেরিকার সার্ভারের ওয়েবসাইট গুলো ব্রাউজ করতে পারবেন না, আমেরিকা থেকে ইরানের ওয়েবসাইট গুলো ব্রাউজ করতে গেলে পারবেন, কারণ প্রোটোকল ডিফারেন্ট। এই জন্য যে কোনো প্রোটোকল দেখবেন ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড, যেমন 1 কেজি 1000 গ্রামে, এটা আমেরিকাতেও 1000 গ্রাম মানে 1 কেজি, বাংলাদেশেও 1 কেজি, কারণ এটা ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড। তো যে কোনো প্রোটোকল মানে স্ট্যান্ডার্ড, যে ভাই তুমি পৃথিবীতে কোটি কোটি লাখ লাখ ওয়েবসাইট তৈরি করো, পৃথিবীতে সার্ভার ইমপ্লিমেন্ট ডিএনএস সার্ভার করো, কিন্তু তোমার কিছু ভাই করার সময় কিছু প্রোটোকল আছে, নিয়ম কানুন আছে, সেটাই লেখা থাকে কোথায়, সেই প্রোটোকল সে নিয়ম কানুন দেয় এসি। এখন সে রিকোয়েস্ট পাঠায় দেয়, রিকোয়েস্ট পাঠানোর পরে সে একটা রেসপন্স করে, সাথে একটা কুকি সেট করে দেয়। কুকি মিন্স একটা ইউনিক আইডি। কুকি মিন্স একটা ইউনিক আইডি। ওই যে আমরা বলি না যে ভাই তুমি যতক্ষণ না হিস্টোরি ডিলিট করো ততক্ষণ পর্যন্ত এই ব্রাউজার তোমাকে ধরে রাখে, চিনতে পারে। তার মানে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে ভাই তুমি আড়ং এ গেলা, একটা জীবনের প্রথমবারের মতো একটা পাঞ্জাবি কিনলা, তারপরে বিল করার সময় নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়ে চলে আসলা। বিল করার সময় ফোন নাম্বারটা নেই না, নামটা নেই না, ভাই কোন এলাকায় বাড়ি, অনেক সময় ইউনিভার্সিটি, বার্থডে নেই। 2 মাস পরে তুমি আড়ং এ আবার গেলে, যাওয়ার পরে যখনই বিল করতে গেলা তোমার ফোন নাম্বারটা দিল, তখন দেখলে কি এই লোকটা 2 মাস আগে আমাদের এখান থেকে একটা পাঞ্জাবি কিনে নিয়ে গেছিল, এখন আসছে টি শার্ট কিনতে। তার মানে হলো ওর সিআরএম সিস্টেমে এই তথ্যটা আছে। কুকি অ্যাজ লাইক দ্যাট একটা ইউনিক আইডি তৈরি হয় প্রত্যেকটা ইউজারের জন্য ব্রাউজারে, যেটা এই ব্রাউজারেই সেভ থাকে, অথবা বলতে পারো তোমার পিসির সি ড্রাইভে সেভ থাকে, অথবা তোমার ব্রাউজারে সেভ থাকে, মূলত পিসির সি ড্রাইভে সেভ থাকে। ওখান থেকে এগুলো সি ড্রাইভ থেকে মুছে দিই। আচ্ছা, ও একটা রেসপন্স করার সাথে সাথে একটা কুকি পাঠায় দেয়, কে? সার্ভার। কাকে? যে লোকটা ব্রাউজ করতে, পরবর্তী ব্রাউজ করতে গেলে ওই কুকি দেখে, ওর সাথে যখন কুকি যায় তখন সার্ভার দেখে, কিরে এই মাল তো একবার আমার কাছে রিকোয়েস্ট পাঠিয়েছিল, তখন ওরে চিনে ফেলে, যে কারণে আমরা রিটার্গেটিং করতে পারি কুকি। এইবার ওই ভদ্রলোক ক্লায়েন্ট আবার কি করে, ওই এইচটিটিপি রিকোয়েস্টের সাথে কুকি তো থাকে, তার সাথে একটা সেশন আইডি অ্যাড করে দেয়। তার মানে কি, প্রথমে রিকোয়েস্ট করলো, এ রেসপন্স করলো, রেসপন্স করার পরে কিন্তু সেশনটা শুরু হলো। অ্যাজ লাইক দ্যাট তুমি চিন্তা করো, তুমি একটা বাসাতে গেলা, এই সেশন ফেশন আমাদের আছে ভাই, জিএফ করে, এই জন্য এত কথা কইতেছি, মানে বুঝতে সুবিধা হবে তো। যেমন ধরেন আপনি একটা আপনার বন্ধুর বাসায় বা বান্ধবীর বাসায় গেলেন, ফাঁকা লিটনের ফ্ল্যাটে গেলেন বেড়াইতে। তো লিটনের ফ্ল্যাটের একটা গেট আছে না, এই গেটে ঢুকলেন, গেটে ঢুকলেন, তার মানে কি, তার আগে কি বান্ধবীরে রিকোয়েস্ট করছেন যে বান্ধব আসতেছি তোমার বাসায়, ঠিক আছে? সে বললো ঠিক আছে, আইসা আমার এই কলিং বলে চাপ দিও, একটা সেট কুকি ইয়ে করবো, ঠিক আছে, বা ফোন দিও। ফোন দিল। এরপরে এই যে ফোন, এরপরে হচ্ছে আপনি বান্ধবীর বাসায় গেটে ঢুকলেন। এই যে গেটে ঢুকলেন মানে আপনার সেশন শুরু হলো। এরপরে আপনি একতলায় গেলেন, মানে ধরেন যে একটা এবার ওয়েবসাইটের ক্ষেত্রে চিন্তা করেন, যে আপনি প্রথমে ব্রাউজার থেকে রিকোয়েস্ট করলেন, ও রেসপন্সের সাথে একটা কুকি পাঠাইলো, দেন সার্ভারের সাথে কানেক্ট হলো। কানেক্ট হওয়া মানে হলো আপনার সেশন শুরু হলো। এইবার ধরো তুমি এবার বাড়িতে ফেরত আসো, তুমি একতলায় গেলা, মানে একটা পেজ ভিজিট করলা, তুমি দোতলায় গেলা, আর একটা পেজ ভিজিট করলা, 3 তলায় গেলা, আর একটা পেজ ভিজিট করলা, তারপরে তুমি বের হয়ে চলে আসলে। তার মানে তুমি ওই বাড়িতে যে 3 তলায় গেলা, এবং 3 তলায় যেয়ে ধরো যে তুমি আধা ঘন্টা ছিল, তার মানে ওই যে তুমি গেটে ঢোকা থেকে শুরু করে আরো আধা ঘন্টা, টোটাল ধরো 35-36 মিনিট ছিলা। এই টোটালটাকে আমরা বলি হচ্ছে সেশন ডিউরেশন। সেশন ডিউরেশন তার মানে ওই বাড়িতে ঢোকার সাথে, তার মানে একটা ওয়েবসাইটে আমরা এই যে আমরা ধরো, এই যে আমরা মানে আর্টিমাস লিখে সার্চ দিই, আর্টিমাস লিখে সার্চ দেওয়ার সাথে, তার মানে কি দেখেন, এখানে সার্চ দেওয়ার সাথে সাথে প্রথমেই যাবে লোকাল ডিএনএস এর কাছে, এই আর্টিমাসের এগেনস্টে কি আইপি আছে, আইপি নিয়ে যাবে ওয়েব ব্রাউজারের কাছে, ওয়েব ব্রাউজারের কাছে যে রিকোয়েস্ট করলো, ও রেসপন্স করলো, রেসপন্স করার সাথে সাথে 200 এর সাথে সাথে একটা কুকি পাঠাই দিল, কুকি পাঠায় আসে আমার ব্রাউজারে সেভ হলো। ব্রাউজারে সেভ হওয়ার পরে দেন তুমি হচ্ছে ভাই ওয়েবসাইট পাবো।
এবং এখন থেকেই তোমার সেশনটা শুরু হবে। এরপরে তুমি এই পেজ ভিজিট করো, এই পেজ ভিজিট করো, স্ক্রল করো, অমুক করো, তারপর তুমি বের করে চলে যাও। এই যে বের হয়ে চলে গেলে, তার মানে তোমার একটা, তুমি 1 মিনিট ছিলা বা 1.5 মিনিট ছিলা, ওইটা কি তোমার বলা হচ্ছে সেশন ডিউরেশন। তার মানে তুমি ওখানে কত সময় ধরেছি, দ্যাটস ইট। আচ্ছা, এরপরে হচ্ছে যে ওয়েব সার্ভার আবার যে রেসপন্স করে, দ্যাটস ইট। মানে তুমি সেশনের সাথে সাথে এইচটিটিপি রেসপন্স করো, এই হয়ে গেল। এখানে কিভাবে যে কোডিং ফোডিং পাঠায় সেটা একটু দেখানো হয়েছে। রিকোয়েস্ট কিরকম, রিকোয়েস্টের কোড কেমন, রেসপন্সের কোড কেমন, এটা দেখে ওয়ার্কশার্ক নামে একটা প্ল্যাটফর্ম আছে। ওয়ার্কশার্ক, এই জিনিসগুলো খুব সুন্দর করে দেখা যায়। ওয়ার্কশার্ক নামে একটা ইয়া আছে, এটা ডাউনলোড করে অনেক সময় দেখতে পারেন। এটা খুবই ভালো একটা টুলস আর কি, নেটওয়ার্ক টেকনোলজির খুব দারুণ একটা, মানে সব ডেভঅপস ইঞ্জিনিয়ার বা নেটওয়ার্ক যারা নিয়ে কাজ করে তারা এটা ইউজ করে আর কি। যাই হোক, এখানে এই রেসপন্স টেসপন্স গুলো খুব সুন্দর করে দেখা যায়। তাহলে আমরা বুঝে গেলাম যে একটা ওয়েবসাইট, মানে দেখেন আমরা আস্তে 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 আসলাম, তাই না, যে ঘটনাটা আসলে কি হয়, মূল ঘটনাটা ঘটে এটা। ঠিক আছে, এই কুকি ধরেই তোমাকে সে চিনতে পারে। ঠিক আছে। আচ্ছা, এখন কুকি কত প্রকার সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি, যে কত ধরনের কুকি আছে। ঠিক আছে। আচ্ছা, যেমন এই যে এখানে একটা রেসপন্স করি, মানে আমরা দেখি আর কি, হ্যাঁ? আমরা একটু দেখি। তাহলে কুকি যে জিনিস বুঝে ফেললাম, কুকি একটা ইউনিক আইডি, যেটা কে দেয় ভাই, অ্যাসাইন করে কে, সার্ভার। কিন্তু দেখেন, ও রিকোয়েস্ট করার সাথে সাথে সার্ভার থেকে একটা কুকি পাঠাইছে কোথায়, ব্রাউজারে, সেভটা করে ব্রাউজারে। ঠিক আছে। আচ্ছা, কুকি কি ব্রাউজার দেয় না সার্ভার দেয়? সার্ভার দেয়। যে কারণে তুমি কুকি ডিলিট করার পরে, তুমি যখন ব্রাউজার থেকে কুকি ডিলিট করো, তখন সার্ভার তোমার নতুন হিসেবে ধরে, ও আর বোঝে না। কথা বুঝতে পারছেন? দ্যাটস ইট, ফাইন। এবার আসেন, আমরা সেশন কুকি কি জিনিস সেটা একটু বোঝার চেষ্টা করি। কুকি বেশ কয়েক প্রকার আছে, আমাদের শিখতে হবে, এবং কোন কুকি দুনিয়া থেকে চলে যাচ্ছে সেটাও আমাদের শিখতে হবে। কুকি ছাড়া ওয়েব টেকনোলজি কিন্তু চলবে না। মানে সামনের ওয়ার্ল্ড ইজ কুকিলেস ওয়ার্ল্ড, তার মানে যে কুকি দুনিয়া থেকে চলে যাচ্ছে বিষয়টা কিন্তু এরকম না। আমরা আসতেছি। আচ্ছা, সেশন কুকি, এটাকে আমরা বলি হচ্ছে মেমোরি অফ ওয়েবসাইট। যেমন তুমি একটা ই কমার্স ওয়েবসাইটে, কি বলেছে ভাই, এভরি ইউজার রিফ্রেশ দ্য পেজ এন্ড চেক আউট দ্য ব্রাউজার, নিউ পেজ। আচ্ছা, ভুলে গেছি। আচ্ছা আচ্ছা, পাইছি পাইছি পাইছি। এই যে এইটাই সেশন। সেশন কুকিটা হলো যেমন হচ্ছে, আমরা যখন কোনো ব্রাউজারে এসে অ্যাড টু কার্ট করি, চেক আউট করি, পারচেস করি, হ্যাঁ, এই ব্রাউজারটা তুমি দেখেন, আমি 2টা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করে রাখছি। এখন এটা আমি ফেলে দিলাম, আমি কিন্তু কুকি ডিলিট করিনি। আমার তার মানে অলরেডি কুকি আমার পাঠানো হয়ে গেছে, এবং আমি যে অ্যাড টু কার্ট করে রাখছি সেই কুকি অলরেডি আমার সার্ভার থেকে পাঠাইছে, এবং সেটা আমার এই ব্রাউজারে সেভ করা আছে বা সি ড্রাইভে। এখন ধরো আমি আরটিমাসে আবার যাই, আরটিমাসে আবার গেলাম, দেখেন ওই 2টা ইয়া কিন্তু আমার এখনো আছে। তার মানে এটা কোথায় আছে, ওই কুকিতে আছে। এই কুকিটাকে বলি আমরা সেশন কুকি। এটাকে আবার বলা হয় মেমোরি অফ ওয়েবসাইট, তার মানে ওয়েবসাইট মনে রাখে আপনার। ঠিক আছে, সেশন কুকি। আরেকটা কুকিকে আমরা বলি হচ্ছে পারসিস্টেন্ট কুকি বা ফার্স্ট পার্টি কুকি। যেমন আমরা যখন ওয়েবসাইটে ব্রাউজ করি, তখন হচ্ছে তোমার ওই যে লগ ইন ডিটেলস, তারপরে তুমি কোন ল্যাঙ্গুয়েজে তোমার ওয়েবসাইটটা, বিভিন্ন ধরনের সেটিং ফেটিং, এই জিনিসগুলো যে মনে রাখে, সেই কুকিটাকে আমরা বলি হচ্ছে পারসিস্টেন্ট। আমরা ফার্স্ট পার্টি বলবো না, ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো আমরা ফার্স্ট পার্টি ডাটা বলতাম না। ফার্স্ট পার্টি ডাটা আমরা যখন এই যে মানে ইভেন্ট বেস কোয়ালিটি বাড়ানোর জন্য আমরা ফার্স্ট পার্টি ডাটা পাঠাইছি না, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার। এই যে লগইন ডিটেলস, লগইন ডিটেলস মধ্যে কি থাকে, নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস থাকে। তারপরে হচ্ছে যে তোমার আহ, এই যে এনহান্স ই কমার্স ট্যাগ, নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম পাঠাচ্ছি না। এইগুলোকে আমরা বলি হচ্ছে পারসিস্টেন্ট কুকি, পারসিস্ট করে। তার মানে তুমি দেখবা যে তুমি ফেসবুকে কি করো ভাই, ইউজার নেম, ফোন নাম্বার দিয়ে সেভ করে রেখে দাও না? সেভ করে রেখে দাও, পরবর্তীতে কিন্তু বারবার ইউজার নেম পাসওয়ার্ড দাও না। তুমি কিন্তু ওই যে ইউজার নেম পাসওয়ার্ড থাকে, ঢুকে পড়ো। যেমন আমরা এই ওয়েবসাইটে সেভ করে রেখেছি, আমি এখন লগ ইন করতে চাই, এই যে আমার সেভ আছে। কিসের কারণে ভাই? পারসিস্টেন্ট কুকি। একটা হচ্ছে সেশন কুকি, মেমোরি অফ ওয়েবসাইট, আর একটা হচ্ছে পার্সেন্ট, যেখানে বেসিক যে বিষয়গুলো না, ওই যে লগ ইন ডিটেলস, তারপরে হচ্ছে যে এই ওয়েবসাইটে ধরো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, তুমি কোন ল্যাঙ্গুয়েজে ঢুকেছিলে, হ্যাঁ, এই সমস্ত ইনফরমেশন গুলো যে ধরে রাখে, সেই লোকটার নাম হচ্ছে পারসিস্টেন্ট কুকি। যেটা পারসিস্ট করে থাকে, স্থায়ী থাকে। এবং কিন্তু কুকি ডিলিট করে দিলে আবার দুনিয়ার সবকিছু শেষ কিন্তু। মানে যখন তুমি এখান থেকে হিস্ট্রি ডিলিট করে দিবা, এই হিস্ট্রি ডিলিট করে দিলে দুনিয়ার সবকিছু শেষ। আচ্ছা, এবং
এটাকে আমরা বলি পার্সোনাল বা ফার্স্ট পার্টি কুকি। মানে কোনো মানুষের পার্সোনাল ইনফরমেশন মানেই ফার্স্ট পার্টি। যেমন ল্যাঙ্গুয়েজ, আমার বয়স কত, এগুলো কি সব পার্সোনাল, ঠিক আমার মানে পার্সোনাল ইনফরমেশন, এগুলোকে আমরা বলি ফার্স্ট পার্টি কুকি, পার্সোনাল। আর একটা হচ্ছে থার্ড পার্টি কুকি। যেমন ধরো যে আমি যখন, ধরো যে আমি প্রথম আলোতে যাই, আমি প্রথম আলো বা ফেসবুকে তুমি যেখানে যাও, এই যে আমি প্রথম আলোতে গেলাম, তাই না? আমি এখন ধরো একটা এমন দেখালো না, তার প্রতি কয়েক বাংলাদেশের সিনিয়র ফুড দেখে আসি, এখানে কোনো অ্যাড ফ্যাট পাই কিনা, এটা অ্যাড আসবে মনে হয় না, আসলে রে। এই যে এটা কি, এটা বিজ্ঞাপন, মানে প্রথম আলোর বিজ্ঞাপন, এটা বিজ্ঞাপন আমরা পাবো না, এটা কি তা? চীনে শ্বাসকষ্টের রোগী বাড়ায় বাড়তি সতর্কতা। ওই যে নিউমোনিয়া হয়েছে, নতুন রোগ ভাই যে কোনো সময় বাংলাদেশে আসবে। হেলার ফুতেরা খায় সাপ, ব্যাং, কুকুর, শিয়াল, যত রোগ ফোক সবাই। আচ্ছা, কি রে ভাই? আচ্ছা, আমরা সমস্যা নেই। আমরা ধরো তোমার দা হেয়ার হেডসেট, হ্যাঁ অ্যাড দেখাবে মাস্ট। এই অ্যাডটাতে এটা কি, অ্যাডস বাই গুগল, অ্যাডস বাই গুগল, এইখানে আমরা ক্লিক করি। তার মানে এই অ্যাডটা কোথা থেকে আসছে ভাই? গুগল অ্যাডস প্ল্যাটফর্ম থেকে আসছে। গুগল অ্যাডসে আমরা রিমার্কেটিং করতে পারি, পারি। ফেসবুক অ্যাডসে আমরা রিমার্কেটিং করতে পারি, পারি। দেখেন, ওয়েব অ্যানালিটিক্স করার সময় আমি যে আগের জিনিসগুলো শিখতে বলি, কত রেলিভেন্ট দেখছেন? যে মানুষটা একদম আয়সা এই করতেছে, মানে ওয়েব অ্যানালিটিক্স দিয়ে যা জীবন শুরু হচ্ছে, যদিও ওয়েব অ্যানালিটিক্স দিয়ে জীবন শুরু হয়েছে এখন পর্যন্ত কোনো সাকসেস স্টোরি দেখাতে পারবেন কোথাও নেই। সব স্কিল আবার স্টোরি, তারাই সাকসেস, সাকসেস স্টোরি সব জায়গায় দেখায় আর। কিন্তু সবাই কি, আচ্ছা বাদ দেন মার্কেটিং। কোথা থেকে আসছে? ফেসবুক অ্যাড থেকে আসছে। আমি এখন ক্লিক করি, এখানে ক্লিক করলে আমার নিয়ে যাবে কোথায়? এই মেনি সেটে। দেখেন, এই মেনি সেট আমাদের এখানে নিয়ে আসলো ফেসবুক থেকে। তাহলে আমরা এখানে দেখি, ও আমাদের একটা আইডি দিবে, কুকি আইডি, হ্যাঁ। এই যে গুগল ক্লিক আইডি, এই যে আমি ক্লিক করলাম না, ক্লিক আইডি, তার মানে এটা কিন্তু কুকি, ফুল কুকি এটা না, এটা কুকির একটা অংশ। এটা কি? মূল কুকির একটা অংশ এইটুকু। আমরা যদি এটা নিয়ে, আমরা যদি এটা নিয়ে ধরো, আমরা যদি এটা নিয়ে এখানে ফেলি, আচ্ছা, তাহলে হচ্ছে যে এই যে জিসিএল এর এইটুকু হচ্ছে মূল কুকি, এটা হচ্ছে কুকির একটা অংশ। যে প্রোভাইড করেছে কে এটা? এটা প্রোভাইড করেছে গুগল অ্যাডস প্ল্যাটফর্ম। কারণ কি? এই অ্যাডটা দেখতেছিলাম আমরা গুগল অ্যাডস এর, এই অ্যাডটা অ্যাডস বাই গুগল, এইটা হচ্ছে কুকির একটা অংশ। এখন কি করে গুগল অ্যাডস প্ল্যাটফর্ম? এই কুকি পাঠায় দেয় কোথায়? ব্রাউজার, কিসে? এখন তুমি এই ওয়েবসাইটে যাই করো না করো, যাই করো না করো, গুগল অ্যাডস প্ল্যাটফর্ম এই ইনফরমেশন দিতে, বুঝতে পারছেন? ওই যে আমরা কনভার্সন ট্র্যাকিং সেট করে কতটা পার্সেজ হলো, কতটা অ্যাড টু কার্ট হলো, কতটা চেক আউট হলো, এটা আমরা কোথায় পাঠাই? ডাটা ফেসবুকের কাছে অথবা গুগলের কাছে। ঘটনা ঘটতেছে কোথায়? সুরসুর দিচ্ছে কোথায়? ওয়েবসাইটে। ফেসবুক কনভার্সন এপিআই দিয়ে আমরা পাঠাই কোথায়? বা পিক্সেল দিয়ে ফেসবুকের কাছে। গুগলের ইয়া দিয়ে পাঠাই কোথায়? গুগলের কাছে। তার মানে হচ্ছে এই যে গুগল এডস, ফেসবুক এড, তার মানে পরবর্তীতে ওই ইউজারদের বিহেভিয়ার অ্যানালাইসিস করে আমরা যে কাস্টম অডিয়েন্স বানাইছি, তাই না? এদিকেও আমরা অডিয়েন্স বানাইছি। তার মানে কি, এই এই যে ইনফরমেশন জিসিএলআইডি যে ইয়াটা পাইলেন আর কি, হ্যাঁ, এই যে ইয়াটা পাইলেন, এইটা কে পাঠাচ্ছে? থার্ড পার্টি কেউ। সে কে? ফেসবুক হতে পারে, গুগল অ্যানালিটিক্স হতে পারে, টিকটক হতে পারে। এই কুকিটা গুগল বন্ধ করে দিচ্ছে যে ভাই, সামওয়ান তোমার ওয়েবসাইট ভিজিট করতেছে, খুব ভালো কথা, ব্রাউজার আর সার্ভারের মধ্যে কমিউনিকেশন হবে। এই তথ্য এখান থেকে, এই যে কেউ একজন একটু কাটে ক্লিক করলো, কেউ একজন এখানে দুইটারে তিনটা বানাইলো, এই ইনফরমেশন গুলো এই ব্রাউজার, এই ব্রাউজার মানে এই ব্রাউজার এবং তোমার সার্ভার, তার মানে আর্টিমাস যেখানে আছে এবং তোমার এই ব্রাউজার, এইটুকুর মধ্যে ডাটাটা থাকবে। এর বাইরে তুমি কারো কাছে ডাটা পাঠাইতে পারবে না। বাইরে কারা? থার্ড পার্টি কারা? এই গুগল অ্যাডস প্ল্যাটফর্ম, ফেসবুক অ্যাডস প্ল্যাটফর্ম, পিন্টারেস্ট প্ল্যাটফর্ম, ঠিক এদের কাছে ডাটা পাঠাবো পারবো না। এই থার্ড পার্টি কুকি দুনিয়া থেকে চলে যাচ্ছে। কারণ কে এটা প্রথম নিয়ে আসে? এটা প্রথম নিয়ে আসে হচ্ছে
এই অ্যাপেল ভদ্রলোক এরা একটু বেশি সিকি। কোন সময় এটা নিয়ে আসে? যেমন আমরা এখন উইন্ডোজের কত ভার্সন ব্যবহার করি? উইন্ডোজ 12 না 11, 12 ব্যবহার করি। তো আইফোন বা ম্যাকের যে প্রোডাক্ট গুলো, অ্যাপেলের যে প্রোডাক্ট গুলো, ওখানে যে অপারেটিং সিস্টেম ব্যবহার করে সেটার নাম হচ্ছে আইওএস। আইওএস এর 14 ভার্সনে ওরা এই আপডেট কি নিয়ে আসে যে ভাই তুমি আমার আইফোন দিয়ে তুমি আমার আইফোন দিয়ে ব্রাউজ করবা আর্টিমাস, তার মানে আমি অ্যাপেল, আমার কাস্টমার আগে তুমি, তাই না? তারপরে তুমি হচ্ছে এই ব্রাউজারের কাস্টমার, তার মানে অ্যাপেলের ফোন ব্যবহার করতেছো। তো অ্যাপেল বলছে আমার অপারেটিং সিস্টেম দিয়ে কারণ কোনো এই যে তারপরে যখন অর্ডার করতে চান নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দেন, এই সমস্ত ইনফরমেশন থার্ড পার্টি কারোর কাছে যাইতে দিব না। যা থাকবে এই ব্রাউজার টু সার্ভ, আর কোনো থার্ড পার্টি। এই কুকিটা দুনিয়া থেকে চলে যাচ্ছে। তাহলে আমরা বুঝে গেলাম থার্ড পার্টি কুকি কি জিনিস। কথা কি বোঝা গেছে না যায় নাই? তাহলে এখন সেশন কুকি আর পার্সিস্টেন্ট কুকি না থাকে, এই ওয়েব টেকনোলজি তো থাকবে না ভাই, ওয়েবসাইটই। শুধুমাত্র থার্ড পার্টি কারোর কাছে আমার ডাটা পৌঁছাবে না, যাতে গুগল আমারে নিয়ে যা ইচ্ছা তাই, ফেসবুক আমারে যা ইচ্ছা তাই, এইটা আর করতে দিবে না। কি করে? বিহেভিয়ার অ্যানালাইসিস করে। এই যে আমি অ্যাডে ক্লিক করে, আমি এই অ্যাডে ক্লিক করে যে আমি এখানে যাচ্ছি, তার মানে হচ্ছে এখন গুগল অ্যাডস প্ল্যাটফর্ম, এই যে আমি অ্যাডে ক্লিক করি, তার মানে এই ওয়েবসাইটে এসে আমি স্ক্রল করতেছি, অ্যাড টু কার্ট করতেছি, চেক আউট করতেছি, অর্ডার করতেছি, প্রাইস পেছে, এইগুলোই তো আমার অনলাইন বিহেভিয়ার, তাই না? আমি কত সময় ধরে ওয়েবসাইটে আসতেছি, এই বিহেভিয়ার গুলো চলে যায় কার কাছে? গুগল অ্যাডস এর কাছে। এইটা আর যেতে দিচ্ছে না। এইটার নামই হলো থার্ড পার্টি। ফ্যান্টাস্টিক। আর কি আছে ভাই? আর হলো, আর কিছু না, এই আছে। কিরে শেষ হয় নাকি ভাই? শেষ হয় নাকি? 11টা বেজে গেল। আর তেমন কিছু নাই। আমরা হচ্ছে যে এই যে ওয়েব অ্যানালিটিক্স কিভাবে কাজ করে তার মধ্যে আমরা দুইটা পার্ট বলেছি। একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোড বা ট্যাগ, যেমন আমরা যখন এক একটা পিক্সেল সেট আপ করছি, এক একটা কোড বসাইছি না? আর সাথে কুকি, কুকির মাধ্যমে আমরা পার্সোনাল বিহেভিয়ার, পার্সোনাল ইনফরমেশন আর বিহেভিয়ার নিই। আর ওই জাভাস্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে, যেমন ধরো আমরা ফেসবুকের বেস পিক্সেলটা বসাই কোথায়? ইসে গুগল এডস এর ইয়ার সময় পিক্সেলটা বসাই কোথায়? এরপরে জিএ4 শিখবো বেস পিক্সেলের কথা ওয়েবসাইটে। ওইগুলোকে আমরা বলি হচ্ছে জাভাস্ক্রিপ্ট ট্যাগ বা ট্র্যাকিং কোড, যেটাকে আমরা, সেটার মাধ্যমে ইউজারদের সমস্ত ইনফরমেশন, এইভাবেই মূলত কাজ। তার মানে ট্যাগ গুলো বসাই কেন? এই ইনফরমেশন গুলো কালেক্ট করা যায়। সাথে কুকি কি করে? পার্সোনাল ইউজারের বিয়ে। এই দুইটা ভাবেই ওয়েব অ্যানালিটিক্স কাজ করে। দ্যাটস ইট। আচ্ছা, এইবার সাউন্ড করেন না ভাই, শেষ করে দেবো, এখনই শেষ করে দেবো ভাই, শেষ করে দেবো, বেশি হয়ে গেছে। প্রসেসটা কি ওয়েব অ্যানালিটিক্স এর? প্রথমে হচ্ছে যে তোমার বিজনেসের গোল কি। তার মানে এক একটা ওয়েবসাইটের গোল এক এক রকম। যেমন কোন একটা ওয়েবসাইটের গোল হচ্ছে যে সেল জেনারেট করা, কোন ওয়েবসাইটের গোল হচ্ছে লিড জেনারেট করা, কোন ওয়েবসাইটের গোল হলো, দিন শেষে ওয়েবসাইট ট্রাফিক ট্রাফিক কিছুই না ভাই, লিড না ইয়া সেট করলাম। এবার ইনফ্রাস্ট্রাকচার সেট আপ করো, ডাটা কালেকশনের জন্য ইনফ্রাস্ট্রাকচার সেট আপ করো, ডাটা প্রসেস করার জন্য ইনফ্রাস্ট্রাকচার সেট আপ করো, রিপোর্টিং এর জন্য ইনফ্রাস্ট্রাকচার সেট আপ করো। ইনফ্রাস্ট্রাকচার সেট আপ মানে গুগল অ্যানালিটিক্স 4 সেট আপ, ওয়েব অ্যানালিটিক্স একটা টুলস যেটা দিয়ে তুমি ডাটা কালেক্ট করবা, প্রসেস করবা, রিপোর্ট করবা। এইবার হচ্ছে তুমি স্ট্র্যাটেজি এবং ইমপ্রুভমেন্ট করবা। তার মানে ওই রিপোর্ট থেকে, অনলাইন রিপোর্ট থেকে অ্যানালাইসিস করে তুমি অনলাইন স্ট্র্যাটেজি বানাবা, অথবা এক্সপেরিমেন্ট করো। কিরে ভাই এইভাবে হলো, তাহলে কিরে আমার চেক আউট পেজটা এইভাবে হচ্ছে না, চেক আউট পেজটা এইভাবে করে দেখি তো। এটাকে আমরা বলি হচ্ছে এবি টেস্টিং বা মানে এক্সপেরিমেন্টাল। কিরে আমার আগে চেক আউট পেজ থেকে এত ইয়া হচ্ছে কেন? কিরে ভাই কাট হয় এত, চেক আউট পেজে থাকেই না মানুষ, ঘটনা কিরে? তাহলে চেক আউট পেজে প্রবলেম, আগে কিরকম ছিল এরকম ছিল, এখন এইভাবে এক্সপেরিমেন্ট উইথ স্ট্র্যাটেজি, এক্সপেরিমেন্ট। এই হলো বস মোটামুটি ওয়েব অ্যানালিটিক্স এর একটা বেসিক ধারণা দিল। কথা কি বোঝা গেছে না যায় নাই? বলেন। গেছে নেক্সট গেছে। থেকে আমরা মোটামুটি ওই জিএফ এ চলে যাব নাকি? খুব বেশি বোর ছিল কি ক্লাসটা? বক বক ছিল বেশি? না বস। অনেক ভালো লাগতেছিল স্যার, অনেক ভালো। ঠিক আছে, তাহলে হোমওয়ার্ক একটাই, ভিডিওটা ভালো করে দেখতে হবে বারবার, এবং এর বাইরেও আপনি যত পড়ালেখা করবেন আমি তত খুশি হব। আমরা ধরো
এটার নাম দিয়ে দিলাম ক্লাস, এটা আমরা এখন ক্লাস 01 লিখি, এটা দিয়ে দিই হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স। ওয়েব অ্যানালিটিক্স, ওয়েব অ্যানালিটিক্স, ওয়েব অ্যানালিটিক্স এর ক্লাস। হ্যাঁ, ফাইন। কি করব, ভিডিওটা বারবার দেখবেন। ওয়াজ দিস ভিডিও মিনিমাম 3 টাইমস। এর বাইরেও একটু পড়ালেখা করবেন। আমি যে জিনিসগুলো দেখালাম না, আপনি এইচটিএমএল সম্পর্কে একটু পড়ালেখা করেন, W3 স্কুলে আরো অনেক আছে। একটু সিএসএস নিয়ে পড়াশোনা করেন, একটু জাভাস্ক্রিপ্ট নিয়ে পড়াশোনা করেন। শামীম ভাই যে যে সমস্ত বক বক করলো, আদৌ এই সমস্ত কথাবার্তা ফাও হইলো কিনা আরো সার্চ দেন, দেখেন। হ্যাঁ, এই যে এই জিনিসগুলো আরো সার্চ দেন, দেখেন, বোঝেন, তাহলে আপনার নলেজটা ইন ডেপথ হবে। এই নলেজের উপর ভিত্তি করে আমরা প্রত্যেকটা জিনিস আগাবো আর কি। এটা হচ্ছে একদম বেসিক, জানার দরকার আছে না নাই নিয়ামুল স্যার? আচ্ছা, এগুলো তো জানার দরকার মেন। এগুলো তো স্যার খুবই জানার দরকার আছে, অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে। এগুলো আমার খুব বেনিফিট দিছে। আমি ওই যে আগে থেকে যে বলছিলাম যে হ্যাঁ হ্যাঁ, ওই আইসিটি বই পড়া। এবং যারা দেখেন প্রত্যেকে ভালো করছে, তারা এই জিনিসগুলো দেখেন। নিয়ামুল কি করলো, যারা ভালো করছে তারা এই বেসিক গুলো জানে। নিয়ামুলকে আপনি যে কোনো সিএমএস দিন, ও রিসার্চ ফিসার্চ করে একটা সলিউশন বের করে দিবে, তাতে কোনো সন্দেহ নেই, কারণ ওর বেসিক ঠিক আছে। আর আমরা বলছি ভাই আমি তো শপিফাই শিখলাম, ওয়ার্ডপ্রেসে শিখলাম, আর উইক্সে কেমনে করবো ভাই? আরে ভাই এটা কি ধরনের? ঠিক আছে, তাহলে বেঁচে থাকলে প্রচুর কথা হবে। হ্যাঁ, কোনো প্রশ্ন বস থাকলে একটা করতে পারেন। সমস্যা স্যার বস, একটা হ্যাঁ, এই ক্লাস না, এই ক্লাস ইনশাল্লাহ আগামীকাল যদি কোনো প্রশ্ন বাড়াই করবো। তো আমি একটা অ্যাড চালাইছিলাম, অ্যাওয়ারনেস আপনাকে মেসেজ করছিলাম, হাই দিচ্ছেন শুধু। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাইছিলাম 7 দিনে। এখানে রেজাল্টটা আসলে ভালো হয়েছে অনেক। এঙ্গেজমেন্ট হয়েছে 1.5 লাখের মতো, আরো বেশি। রিচ টিচ হয়েছে প্রায় 10 লাখের মতো। কিন্তু আমি ওইগুলো দিয়ে কাস্টম অডিয়েন্স তৈরি করছি। কাস্টম